আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা স্থির তড়িৎ অধ্যায়ের ধারাবাহিক ভিডিও দেওয়া শুরু করেছিলাম। 1 নম্বর ভিডিওতে কুলম্বের সূত্রের বেসিক এবং বিস্তারিত বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা গত ভিডিও যেখানে শেষ করেছি সেখান থেকে মানে ওই এখনো কুলম্বের সূত্রের টপিকটার মধ্যেই থাকবো। কুলম্বের সূত্র গত ক্লাসে আমরা এই অঙ্কটা পর্যন্ত করেছিলাম, এই যে 7 নাম্বার এই প্রবলেমটা পর্যন্ত করেছিলাম, তোমরা এটা দেখেছো। আজকে আমরা এরপরে এই প্রবলেমটার দিকে যাব এবং এই প্রবলেমটা থেকে এবং আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো। এই স্লাইডের বাইরে, এই স্লাইডে যেগুলো আছে তার বাইরেও কিছু প্রবলেম সলভ করব। এ এবং বি বিন্দুতে এত কুলম্ব মানের দুইটি চার্জ আছে। এ এবং বি এর দূরত্ব 6 সেন্টিমিটার। এ এবং বি বিন্দুদের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু পি তে অবস্থিত এত চার্জের উপর লব্ধি বল নির্ণয় করো। সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। মানে হচ্ছে এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, দেখো আমি যদি এই জিনিসটা চিন্তা করি, দেখো বাঁকা হয়েছে একটু। আমি এমনিতে চাইলে একটা কি করতে পারি বলো, এমনি নর্মালি আঁকলেই পারি, ঠিক আছে। অথবা চাইলে আমি রুলারও নিতে পারি। আমার সুন্দর হয় না, তো এই জন্য আমি রুলার নিই না, মানে অনেক দেরি হয়ে যায় আর কি কাজ করতে। এই ধরো সুন্দর করে নিলাম। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। আমাদের এটা বলছে 6 সেন্টিমিটার, দেখো 6 সেন্টিমিটার। এ বিটা 6 সেন্টিমিটার, এ এবং বির মধ্যবর্তী দূরত্বটাই যে। তারপরে দেখো আমরা বলতে পারি এদের ঠিক মধ্যবিন্দু এই যে এখানে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এখানে একটা বিন্দু পি, এই যে এই জায়গাটা। তো আমি যদি চিন্তা করি এখান থেকে এই যেটা পি। তো এখন দেখো এই পি এর দূরত্বটাও কিন্তু দেওয়া আছে তোমাকে, এই যে দেখো বলছে সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 4 সেন্টিমিটার। ওকে, আমারে এখন বাইর করতে বলছে এই যে পি বিন্দুতে স্থাপিত এত চার্জের উপর, এই চার্জটার উপর লব্ধি বল। তো এখানে পি বিন্দুর চার্জটা কিউ ধরলাম, এটা কত, এই 1 × 10 ইনভার্স কত 8 কুলম্ব। ওকে, আর এখানে যে চার্জটা আছে এটা তো উপরে লেখাই আছে 2 × 10 ইনভার্স 8 কুলম্ব। এটা Q1 লিখতে পারি আমরা। এটার চার্জটাকে আমরা Q2 লিখতে পারি, 2 × -2 × 10 ইনভার্স 8 কুলম্ব। দেখো এতটুকু বোঝা গেছে। এবার আমাদের এই চার্জটার উপর কি বের করতে হবে বলো তো, লব্ধি বল। লব্ধি বল নির্ণয় করতে হবে। তাহলে এই চার্জটার উপর ওর জন্য একটা বল আছে, ওর জন্যও কিন্তু একটা বল আছে, বলো ঠিক কিনা? অবশ্যই ঠিক। তাহলে ওই দুইটার লব্ধি বের করতে হবে। তাহলে এখানে এই যে এদের মধ্যকার বল বের করার জন্য এই ডিসটেন্সটা লাগবে, আবার এদের মধ্যকার বল বের করার জন্য এই ডিসটেন্সটা লাগবে, সরলরেখা তাদের মধ্যবর্তী দূরত্ব, এগুলো আবার বের করে আনতে হবে। দেখো তো আমরা যদি এটাকে ও বিন্দু দেই, তাহলে এইটুকু বলো কত 3 সেন্টিমিটার, কারণ পুরোটা 6, এটাও 3 সেন্টিমিটার। এটা তাদের কমন বাহু 4 সেন্টিমিটার। আমি যদি এখান থেকে দেখো এরকম করে এই বাহুগুলো আঁকি, তাহলে আমাদের দেখো তো এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান হওয়ার কথা। এটাও x হলে এটাও কি x। দেখো এই দুইটা বাহু পরস্পর সমান, আর এটা সাধারণ বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে এবং এই বাহুগুলো কি পরস্পর সমান হবে। এবং এই বাহুগুলোর মান কি বের করা যাবে না, এবং সেটা x √3² প্লাস কত, এই যে 4², তাই না? 16, 25, তাহলে 5, এটা 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমরা এই পি বিন্দুর যে ইয়াটা আছে, পি বিন্দুতে আমি এগুলো একটু হালকা মুছে নিই, তাহলে আমাদের একটু দেখাইতে সুবিধা হবে। আমি এখানে কিউটাকে এদিকে লিখলাম 1 × 10 ইনভার্স কত 8 কুলম্ব। আর এটা পি বিন্দু মনে মনে থাকলেই হলো, বা আমি এখানে ভিতরেও দিলাম। এখন আমার দেখো ওর জন্য এখানে যেই বল সেটা বের করা যাবে না এখন, তাহলে সেটা হবে, দেখো এই যে আমি এভাবে লিখবো। আমি এখানেও লিখতে পারি, এটাকে ছোট করলে পরের পৃষ্ঠায় যাওয়া উচিত হবে না। তো আমি এখানে লিখতেছি যে এই যে Q1 এর জন্য, দেখো Q1 এর জন্য কোথায় বলো তো, পি বিন্দুতে। P
পি বিন্দুতে বল এফ, F1 দিচ্ছি, F1 ইকুয়াল টু সি কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইড বাই হচ্ছে হলো আর স্কোয়ার। এই এখান থেকে এই পর্যন্ত আরটাকে আমরা বলতেছি কি এক্স, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ ওয়ান কত, এই যে 2 ইন্টু 10 ইনভার্স 8, কিউ কত, এই যে কিউ হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 8, নিচে ডিভাইড বাই হচ্ছে হলো এই যে এটা কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার, তাহলে এটাকে আমি এত স্কোয়ার করতে পারি। তাহলে এখান থেকে বলটা আসবে না, কত আসবে তোমরা ক্যালকুলেশন করে বাইর করতে পারো, 2 ইন্টু 10 ইনভার্স 16 ইন্টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভাগ হচ্ছে হলো 0.05। আমি দেখতে পাচ্ছি এটা 7.2 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন। এবার আসো বল বাইর করার পর সাধারণত বলের দিকটা বলে ফেলতে হয়, আমরা এইভাবেই সলভিং শিখছি। এই বলের দিকটা কোন দিকে হবে বলো তো, দেখো এটাও প্লাস এখানের এটাও প্লাস, তাহলে অবশ্যই এদিকে কোথাও হবে, এই যে এদিকে F1 এদিকে হবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, ফলে এটা উপরের দিকে হবে। এটা একটু হালকা বেঁকে গেছে, এটা আসলে এই বাহু এই হবে, এই বাহুর একদম সোজা। এরপরে আসো এটা যদি হয়, তোমরা এই জায়গাটা হচ্ছে বুঝছো তো, লিখে ফেলো। তাহলে এটা কোন বরাবর, এ থেকে পি বরাবর, তাহলে এপি বরাবর, এটা বলা যায় না, এপি বরাবর। এই জায়গাটা আমার খালি রাখতে পারলে ভালো হতো, আমি একটু পরে মুছে ফেলবো, তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে হলো আমি যদি এই যে Q2 এর জন্য এখানে বাইর করি, তাহলে দেখো Q2 এর জন্য পি বিন্দুতে বল, তাহলে কোনটা হবে, কত হবে, F2 ইকুয়াল টু সি, এই যে Q2 এর জন্য এখানে হচ্ছে হলো কিউর উপর, তাহলে Q2 এর জন্য যদি কিউর উপর হয়, দেখো সি Q2 কিউ ডিভাইড বাই হচ্ছে হলো অবশ্যই x, এটা তাহলে এখানে দূরত্বটা কত, এই সি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর হচ্ছে হলো Q2 এটা হচ্ছে হলো -2 ইন্টু 10 ইনভার্স 8, আর কিউটা কত 1 ইন্টু 10 ইনভার্স 8 ডিভাইড বাই x হচ্ছে 0.05 এত স্কয়ার। আমি দেখতে পাচ্ছি এটা হবে জাস্ট মাইনাস একই, যেহেতু দেখো এই চার্জের মান সেম, খালি জাস্ট বিপরীতধর্মী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব সেম, তাইলে হচ্ছে হলো অবশ্যই আবার এখানে কিউ চার্জটা দুইজনের জন্যই সেম, তাহলে এটা হচ্ছে এটাই হবে -7.2 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন। এবার আসো পরের লাইনে, আমরা হচ্ছে এই বলের অঙ্কগুলো করার সময় আমি বলেছি মাইনাস দ্বারা আকর্ষণ বুঝায়, কি বুঝায়, আকর্ষণ। এই আকর্ষণ বোঝানোর জন্য মাইনাসটা উঠাই দিব পরের লাইনে, উঠাই দিলে এটা হয়ে যাবে 7.2 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন, এবং এখানে আমি পাশে সেমিকোলন দিয়ে দিক বলে ফেলবো। এই মাইনাস খেয়াল করো, এই মাইনাস এই প্লাসটারে নিজের দিকে টান মারবে, তাহলে F2টা হবে এইদিকে, তাহলে পি থেকে বি বরাবর, তাহলে এটা বলতে পারি আমি পিবি বরাবর, দেখো এখন এটা যদি পিবি বরাবর হয়, এখন দেখো এটা পিবি বরাবর, এখন আমি এরপরে কিন্তু আমাদের কাজ হচ্ছে এই দুইটার হচ্ছে হলো কি, এই যে F1টাকে এখান থেকে আমরা যদি সামান্তরিক সূত্র এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে অবশ্যই এভাবে বর্ধিত করতে হইতই, তাহলে এইদিকে হচ্ছে হলো কি F1, এটা হচ্ছে F2। এবার লব্ধি বল মানে পি বিন্দুতে F বাইর করার জন্য F ইকুয়াল টু হবে কি √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার টু F1 F2 cos আলফা। এরপর তোমরা আলফা কত এটা লাগবে, F1 আর F2 এর মান তো তুমি পাইছো, এই যে F1 F2 দুটোটার মান কিন্তু সেম, কিন্তু আমাদের এই দিকে দেখো অ্যাঙ্গেলগুলো কত, এই অ্যাঙ্গেলগুলো আমরা জানি না, দেখো অ্যাঙ্গেলগুলো আবার তোমাকে বাইর করতে হবে। এই যে এই অ্যাঙ্গেলটা যদি আমি জানি, খেয়াল করো এই অ্যাঙ্গেলটা যদি জানি, তাহলে আমি এটাও জেনে যাব, কারণ এই দুইটা পরস্পর সমান, ঠিক আছে, এই দুইটা আমার জানা দরকার। আবার এই পুরাটা এই যেটা 180 এটা, তো এই দুইটার যোগফলটা যদি আমি 180 থেকে বাদ দেই, তাইলে এই যে F1 এবং F2 মধ্যবর্তী কোণ এই আলফাটাও আমি পাবো, বলো ঠিক কিনা, ঠিক। তাইলে আমাদের এখানে হচ্ছিল সবার এখন উদ্দেশ্য হচ্ছিল আমাদের আগে কি বের করে নিতে হবে, এই যে এইটা থিটা যদি ধরি, এই থিটা বের করতে হবে, এটাও থিটা যে কোনো, তাহলে এপিও ত্রিভুজে আমি যদি চিন্তা করি তিনটা বাহুই তো জানি, তাহলে যে কোনো দুইটা, এটা ধরো হচ্ছিল কি, আমি যদি এটাকে থিটা ধরি, তাহলে আমরা জানি থিটা থাকে ভূমি এবং অতিভুজের মাঝখানে, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, লতি ভূতি লঘু,
লতিভূতি, তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ, এইটাকে ভূমি ধরে এটা অতিভুজ ধরে করতে পারবো। কেউ যদি বলো স্যার আমি যদি এটাকে ভূমি ধরি এটা অতিভুজ ধরি, তাহলে তখন তোমার থিটা বেরোবে এটা থিটা, কারণ ভূমি এবং অতিভুজের মাঝখানে হচ্ছে কি থিটা থাকে। তাহলে আমাদের এখন এক কাজ হচ্ছে এই থিটা বের করে, এই থিটা হচ্ছে এটা হচ্ছে ভূমি হবে, তাহলে এটা অতিভুজ হবে। তাহলে এখানে আমি চাইলেই আগেই হচ্ছে এই সাইডে করে কি বের করে নিতে পারি বলো তো, এই এ পি ও সমকোণী ত্রিভুজে ওই যে লতিভূতি cos থিটা, ভূতি, ভূমি হচ্ছে কত 4, অতিভুজ কত 5, তাহলে এখান থেকে থিটা বের করে নিবা। দেখো থিটা কত আসে, cos ইনভার্স করে নিবার, cos ইনভার্স 4/5, আমি দেখতে পাচ্ছি এটা 36.87 ডিগ্রি। তাহলে বলো এখানে সুতরাং আরেক এটাও থিটা হইলে এটা থিটা, তাহলে এখানে এটা কত 2 থিটা, তাহলে সুতরাং 2 থিটা ইকুয়াল টু কত, ইন্টু 2 দিলে এটা 2 দিয়ে গুণ করলে জাস্ট 73.74 ডিগ্রি। দেখো তাহলে আমাদের এইটুকু বের হয়ে চলে আসছে। তাহলে আমাদের লাগবে বাইরের আলফাটা, এই আলফাটা কত হবে, এখানে আলফা লাগবে হচ্ছে আলফা হচ্ছে এই যে পুরাটা হচ্ছে এটুকু, দেখো অনেকে বুঝতেছে না, এই দেখো এই জিনিসটা কত, এই জিনিসটা 180 না, তো 180 থেকে যদি এই ভিতরেরটা বাদ দিই তাহলে বাইরের এইটা আলফা পাবো। তাহলে আমি এখন দেখো তাহলে আলফা হবে হচ্ছে 180 ডিগ্রি প্লাস মাইনাস 2 থিটা, তাহলে এটা কত আসে, 180 থেকে তুমি বিয়োগ করো এটা 2 থিটা বিয়োগ 180, আমি পেলাম হচ্ছে 106.26 ডিগ্রি। এই আলফার মান তুমি এখন এখানে বসিয়ে দাও এবং F1 এবং F2 এর মান সেম এখানে বসিয়ে দাও, তাইলেই তোমার সুতরাং লব্ধি বল এখান থেকে সুতরাং Fটা বের করে ফেলো। এই তুমি করো, এটা তোমরা করো, এই যে আলফার মান এখানে বসিয়ে দাও, এরপর এটা এখানে বের করে দাও, এবং তোমাকে এই লব্ধির দিকটা, লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, এই F1 আর F2 এর মাঝখানেই তো কোথাও কাজ করবে। তবে আমরা জানি F1 এবং F2 যেহেতু সমান, তাইলে ঠিক তাদের মাঝখানে কোথাও কাজ করবে, এরকম ঠিক তাদের মাঝখানে, আবার বলছি তাদের ঠিক মাঝখানে, ঠিক আছে। তো মাঝখানটা ঠিক এটা নাও হইতে পারে, এদিকে হয়তো একটু মানে অ্যাঙ্গেলটা তো 106 হইলে হচ্ছে 106.26, তাহলে হচ্ছে 53.13 ডিগ্রি করে, এই যেই কোনো এই রেখার সাথে 53.13 ডিগ্রি, এই রেখার সাথে 53.13 ডিগ্রি, এরকম কোথাও আসবে, তাহলে F এই দিকে কাজ করবে। এটাকে যদি আমি থিটা ধরি মানে লব্ধির দিক, আরেকটা থিটা প্রাইম ধরি, তাইলে তুমি এটা চাইলে হচ্ছে এই লব্ধির দিকটা তোমরা বের করতে পারবে। সেটা কিভাবে, আমি জাস্ট এই জিনিস চার্জটা একটু মুছে দিয়ে এই জায়গায় ছোট্ট করে দেখে দিই। তা আমরা জানি tan থিটা, তো এখানে থিটা প্রাইম F2 এর সাথে, তাহলে এখানে হবে এই যে এই জায়গায় বসাবো আমরা F2, এখানে বসাবো F1 sin আলফা, আলফা কত 106 সামথিং, F1 তো তুমি পাইছো এটা, F2 কত, F2 ও সেম, কিন্তু তাহলে মাইনাস বসাবো না, কিন্তু F2 এর ক্ষেত্রে আমরা মান বসানোর সময় প্লাসটাই বসাবো। এখানে হচ্ছে F1 cos আলফা, এই সূত্রের মধ্য থেকে যদি তুমি হচ্ছে কি বের করে, এই যে এখানে F1 বসাও, এখানে আলফা বসাও, আলফা 106.26, F1 বসাও হচ্ছে কি 7.2 × 10⁻⁴, F2 বসাও 7.2 × 10⁻⁴, এরপর এখানে F1 cos আলফার মান বসাও একই, এখান থেকে 10 করে থিটা প্রাইম বের করলে তুমি পাবে হচ্ছে এটা 53.13 ডিগ্রি পাবে, এটাই পাবে। এবং সেটা কেমনে বুঝলাম, কারণ হচ্ছে F1 এবং F2 দুইটা ভেক্টর যদি সমান মানের হয়, তাহলে তাদের লব্ধি তাদের ঠিক মাঝামাঝি হয়, তাদের মধ্যবর্তী কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, তাদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 106.26 ডিগ্রি, তাহলে অবশ্যই এই পাশটাও 106, এই পাশটা 106, সরি এই পাশটা 53.13, এই পাশটা 53.13, পুরোটা হচ্ছে 106.26 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে তুমি F এর মান বাইর করতে পারো, এই যে এই আলফার মান এখানে বসায় দিয়া F1 আর F2 এখান থেকে বসাবা, এই দেখো, তারপর হচ্ছে তুমি কি এই সূত্রের মধ্যে আবার থিটা মানে আলফা বসায়া তুমি চাইলে হচ্ছে লব্ধির দিকটা বের করতে পারো। তাহলে আমারে বলছে যে অঙ্কিত সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু P তে, এই যে এই জায়গায় P বিন্দুতে এত চার্জের উপর লব্ধি বল, তাহলে লব্ধি বলটা এত। অনেকে বলবে স্যার আপনি লব্ধি বল বাইর করলে এদ্রুপ বাইর করলে তো শেষ, এটার আবার দিক কেন বলছেন? বল একটা ভেক্টর রাশি, তাহলে বলের মান বলার সাথে সাথে তার দিকটাও বলে দেওয়া উচিত, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? মানে হিবিজিবি হয়েছে কিনা?
কালকে একজন কমেন্ট করছে যে স্যার আপনার লেখাগুলো একটু ছোট হওয়ার কারণে কম বোঝা যায়। যাই হোক, এটা আশা করি বুঝতেছো আজকে। তো প্রথমে আমরা চিত্রটা আঁকবো, তারপরে এই অংশটা করব, তারপরে এই অংশটা করছি, তারপর হচ্ছে ত্রিভুজ থেকে থিটাগুলো, যে ভিতরের থিটাগুলো বের করে নিছি, তারপর হচ্ছে সেখান থেকে এটা থিটা হলে এটাও থিটা, তারপর পুরোটা হচ্ছে 2 থিটা, এইটুকু নিয়ে নিলাম। তাহলে পুরোটা হচ্ছিল 180, এটা থেকে এই 2 থিটা, ভিতরে 2 থিটা বাদ দিলে এই যে বাইরের আলফাটা পাচ্ছি। আলফার মানটা আবার তুমি যদি এই সমীকরণে বসিয়ে দাও তাহলে এফ এর মান বের হয়ে চলে আসবে। আলফার মান f1 f2 এর মান tan থিটা সূত্রের মধ্যে বসাইলে এই যে লব্ধিটা এই দুইজনের মাঝখানে কোন দিকে কাজ করছে সেটা দেখবো। যদি তুমি এই থিটা উপরেরটাকে থিটা প্রাইম ধরতা তাহলে এখানে লিখতে f1, এগুলো লিখতে f2, আর কিছুই না। তখনও তোমার যেহেতু এই দুজনের তখন হচ্ছিল f1 এর সাথে উৎপন্ন কোণ হইতো থিটা প্রাইম, মানে উপরেরটা হইতো থিটা প্রাইম। তো এখন যেহেতু এখানে f1 এবং f2 সেম সমান, তাহলে এখানে নিচেরটার সাথে এইটা বাইর করো থিটা প্রাইম, অথবা থিটা প্রাইম তুমি এটা বের করো, দুটোটাই কি আসবে? সেম আসবে। বুঝাতে পারতেছি? যাক, এরপরে যদি আমরা আসি এরপরের প্রবলেমে চলে যাই, দেখি একটি সমবাহু বিশিষ্ট একটি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এবিসি কৌণিক বিন্দুতে যথাক্রমে এই 10 মাইক্রোকুলম, -10 মাইক্রোকুলম এবং +5 মাইক্রোকুলম চার্জ রাখা আছে। সি বিন্দুতে ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো। ত্রিভুজটি বায়ু মাধ্যমে অবস্থিত। আচ্ছা, আমি এখান থেকে একটা সমবাহু ত্রিভুজ নিই। দেখো ত্রিভুজটা একটু সমবাহু হইলে ভালো। দেখো এই আমি ত্রিভুজটা হলো একটু এখানে নিয়ে আসি এই পাশে, তাহলে আমরা অঙ্কটা এদিকে করতে পারবো। ধরো হলো এবিসি, আমি কোত্থেকে শুরু করব? আমার তো বলে দেয় নাই। দেখো আমার এবিসি কোনটা বলে দেয় নাই, তাহলে আমি এটাকে এ ধরতে পারি, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। আমার কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি এটাকে সি ধরলাম, ভিতরে ধরি বা বাইরে ধরি, এক জায়গায় ধরলে হলো। এই জায়গায় দিই নাই কেন জানো? বলছে সি বিন্দুতে ক্রিয়াশীল বলের উপর চার্জে ক্রিয়াশীল বলের মানও নির্ণয় করো। তাহলে এখানে বাইর করতে গেলে বলগুলো হয় বর্ধিত করতে হইতে পারে, তো লাগতেও পারে নাও লাগতে পারে, তো আমরা জানি না, এই জন্য এখানে সুন্দর করে একটু কাস্টিং করে ভিতরে লিখছি। দেখো এ বিন্দুতে চার্জ যেটা, এটা সবগুলো হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। আমি সবগুলো 0.05 মিটার লিখে ফেলতেছি, এটাও 0.05 মিটার। এবং এ বিন্দুতে চার্জ হচ্ছে মানে Q1 যেটা আছে এটা হচ্ছে 10 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে 10 × 10 ইনভার্স 6 কুলম। বি বিন্দুতে যেটা সেটা হচ্ছে Q2, Q2টা হচ্ছে -10 মাইক্রোকুলম, তাহলে -10 × 10 ইনভার্স 6 কুলম। আর এখানে যেটা আছে এটা হচ্ছে Q3, তো আমি সেটাকে আমি যদি বলি এই যে Q3 সেটা হচ্ছে Q, এটা Q3 এটা হচ্ছে কত? 5, এই যে 5 মাইক্রোকুলম। একবারে কুলম্ব লিখছি, এখানে মাইক্রোকুলম দিয়ে ইকুয়াল দিয়ে লিখছি কনভার্টটা, এখানে আর কনভার্টিং মানে আগেই লিখি না, এখানে ডিরেক্ট কুলম্বে লিখে ফেলছি। এখন এই জায়গায় আমাদের এই জায়গার এই চার্জটার উপরে লব্ধি বল বের করতে হবে। তো এই চার্জটার উপর ওর জন্য একটা বল আছে, ওর জন্য একটা বল আছে, এই দুইটা বলের কি লব্ধি আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কিভাবে করা যেতে পারে, দেখো তো স্যাররা, আমরা বলতে পারি না Q1 এর জন্য কোথায় এই Q3 এর উপর বল, Q1 এর জন্য Q3 এর উপর বল, এটাকে F1 বলি। এই F1টা হচ্ছে আমি এখানে না করি, এখানে করলে হচ্ছে আমার এই জায়গাটা খালি থাকবে না, এই জায়গাটা আমার চিত্র এখানে আঁকতে হবে, তো এই জায়গায় তো আমি লব্ধি বল বাইর করবো, তাহলে বলের দিকগুলো এখানে দেখাতে হবে, একটু ভেজাল হয়ে যাবে না? তা আমি হচ্ছে এই জায়গা থেকে এরপর থেকে করি। এবার আসো, তাহলে এই যে Q1 এর জন্য কোথায়? Q3 এর উপর, মানে সি বিন্দুর Q3 এর উপর বল সেটা F1 আমি বলে ফেলতেছি। F1 = হবে C। এবার দেখো Q1 এর জন্য Q3 এর উপর, তাহলে হচ্ছে Q1 Q3 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 0.5। এটা আর স্কয়ার দিতে পারি। সবগুলা বাহু যেহেতু সমান, সবগুলাকে আমি কি দিচ্ছি? আর লিখতেছি, সব সমবাহু যে। এটা যদি আমি এখন করি, এটা দেখো 9 × 10⁹ Q1 হচ্ছে কত? 10 × 10 ইনভার্স 6, আর Q3 কত? 5 × 10 ইনভার্স 6। দুটোটাই প্লাস ধর্মী, তাহলে বিকর্ষণ হবে 0.05। এখান থেকে আমি যদি বল বাইর করি তাহলে কত আসে দেখো তো, তোমরা ক্যালকুলেটরে করে দেখো। 5 × 10 50 × 10 ইনভার্স 12 ইন্টু হচ্ছে 9 × 10⁹
আমি ভেঙে ভেঙে করতেছি বাচ্চাদের মতো, অনেকে হচ্ছিল কম বোঝো সেজন্য। 180 নিউটন আসছে, এটা 180 নিউটন, 180 নিউটন। এবং এই 180 নিউটন কোন বরাবর আমাকে বলে ফেলতে হবে, দিক বলতে হবে। এটাও প্লাস Q1, এটাও Q3 ও প্লাস, তাহলে অবশ্যই এটা ওকে বিকর্ষণ করবে, তাহলে এই দিকে হবে হচ্ছিল কি F1 এর দিক। তো এই দিকে হইলে এই বিন্দুতে যেহেতু বাইর করবো তারা বর্ধিত করে দিব বাইরের দিকে, তাহলে F1 এই দিকে। এবার দেখি তাহলে এটা কোন বরাবর বলতে A থেকে C বরাবর, তাহলে বলতে পারি না AC বরাবর, AC বরাবর। এইবার আসা হচ্ছে হলো এর জন্য Q2 এর জন্য, তাহলে আমি এখান থেকে লিখি Q2 এর জন্য Q3 এর উপর বল F2 C, এটার জন্য এটার উপর, তাহলে Q2 এবং Q3, তাহলে C Q2 Q3 ডিভাইড বাই হচ্ছে কি R স্কয়ার। 9 × 10⁹9, এটা হবে -10, Q2টা হচ্ছে দেখো -10 × 10 ইনভার্স 6, আর এখানে হচ্ছে 5 × 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই হচ্ছে 0.05। আমি উপরের সমীকরণটার সাথে এই সমীকরণে একটাই পার্থক্য দেখি, এখানে একটা প্লাস ছিল এখানে মাইনাস, মানে Q1টা পজিটিভ ছিল পজিটিভ 10 আর Q2টা হচ্ছে নেগেটিভ 10, আর কিছুই না। তাহলে এটাও দেখবা যে -180 নিউটন আসবে। পরের লাইনে এসে আর মাইনাস রাখবো না, মাইনাসটাকে আমরা কি বানাই ফেলবো প্লাস, সাথে দিক বলে ফেলবো। আমি তোমাদেরকে বলছিলাম সেই দিকটা কোন দিকে হবে বলো তো, এইটা মাইনাস, এটা হচ্ছে এখানকারটা প্লাস, তাইলে ও এর নিজের দিকে টান মারবে, তাইলে এই দিকে হবে যে এই যে F2 হবে এই দিকে। তাইলে কোন বরাবর এটা C থেকে B বরাবর, তাহলে এটা বলতে পারি আমি CB বরাবর। এবার দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে ভিতরের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে কত করে 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, তাহলে এটা 60, এটা যদি 60। এখন আমাদের লব্ধি বের করতে হবে, এই জায়গায় লব্ধি হবে হচ্ছে এই জায়গায় যে লব্ধি বের করবো সেই লব্ধি হবে F1 এবং F2, তাহলে এদের লব্ধি হবে এদের মধ্যবর্তী কোণ এটা আলফা, এটা আলফা হবে না, এটা যদি আলফা হয় এটা কত হবে পুরাটা হচ্ছে 180, আর এর ভিতরটা যদি 60 হয় তাহলে এটা 120 না, 180 ডিগ্রি বিয়োগ কত 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে 120 ডিগ্রি। বলো ঠিক আছে কিনা আলফা। এবং লব্ধি তাহলে সুতরাং লব্ধি বল C বিন্দুতে লব্ধি বল, C বিন্দুতে কথাটা লেখা উচিত, C বিন্দুতে লব্ধি বল F = হচ্ছে √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার টু F1 F2 cos আলফা। এখানে আমি দেখতে পাচ্ছি F1 F2 দুটোটা সেম, তো আলফা তো অলরেডি আমরা বের করে রাখছি, তাহলে আলফা বসিয়ে দিবা 180 বসিয়ে দিবা, তাইলে এগুলো সব এখান থেকে এত নিউটন চলে আসবে। আমি ক্যালকুলেশন আর করছি না, F1 180 নিউটন, F2 180 নিউটন, এখানে 180, এখানে cos আলফা cos 120 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা আসবে। এবার এটার দিক বের করতে বলবে, তো আমি এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কের জন্যই দেখতে পাচ্ছি এই যে F1 এবং F2 দুটোটা সেম, তাহলে লব্ধি হবে এদের ঠিক মাঝখানে, মানে পুরোটা 120 হলে এটা হবে কি এই দিকে হবে লব্ধি বল কাজ করবে, এটাও 60, এটাও 60, এটাও কি 60, মানে ঠিক মাঝখানে। তো F1 এবং F2 যেহেতু সেম তাহলে লব্ধি বলটা ঠিক মাঝখানে হবে। তো আমরা F1 এর সাথে থিটাটা বের করে দেখতে পারি বা F2 এর সাথে থিটাটা বের করতে দেখতে পারি, তাইলে 60 পাবো। দেখবা দেখো আমি আমি জাস্ট মনে করি এই যে এটা হচ্ছে থিটা, কার সাথে ধরছি থিটাটা F2 এর সাথে, তাইলে আমরা জানি এখান থেকে তো এটা লব্ধি বলের মান বের হয়ে যাবে। এবার আমরা জানি দেখো tan থিটা ইকুয়াল টু কার সাথে ধরতেছি এই থিটাটা ধরছি লব্ধিটাই বরাবর, এদের দুজন F1 এবং F2 এর মাঝখানেই তাদের লব্ধি কাজ করবে, তাহলে এই লব্ধিটা হচ্ছে F2 এর সাথে ধরছি, তাহলে এই জায়গায় আমি F2 কে রাখবো। সবাই সামান্তরিক সূত্র পারি তো, এই জায়গায় F1 sin আলফা, এখানে হচ্ছে F1 cos আলফা। দেখো এখান থেকে তুমি F1 এর মান 180, আলফার মান হচ্ছে কি 120, এবং F2 এর মান 180, আবার F1 এর মান 180, আলফার মান হচ্ছে কি 120, বসে এখান থেকে tan ইনভার্স করে থিটা বের করবা, এবং আমি জানি থিটা 60 ডিগ্রি আসবে। কেমনে বুঝলাম, কারণ F1 এবং F2 এর লব্ধি তাদের ঠিক মাঝ বরাবর কাজ করবে, তাহলে এদিকেও 60 এদিকেও 60, মানে F1 এর সাথে 60 ডিগ্রি কোণে লব্ধি কাজ করে, F2 যেটা আছে সেটার সাথেও 60 ডিগ্রি কোণে লব্ধি কাজ করে। ঠিক আছে, কেমনে বুঝলাম, ওই যে দুজনের মান সেম, এবং আলফাকে আমরা জানি দুইটা ভেক্টরের মান সমান হলে তাদের লব্ধি ঠিক তাদের মধ্যবিন্দু দিয়ে মাঝ বরাবর ক্রিয়া করে আর কি। এটা কি বলো, বুঝছো কিনা সবাই?
এই অঙ্কগুলো না বুঝলে যে কোনো বিন্দুতে, এখন এখানে দিতে পারে, এখানে দিতে পারে, পরীক্ষা যে কোনো বিন্দু দিতে পারে, একই কনসেপ্ট। খালি হচ্ছে হলো তোমাকে হচ্ছে হলো বুঝতে হবে যে আসলে তোমার বলগুলোর দিক কোন দিকে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ আলফাটা কত, আইডেন্টিফাই করে ফেলতে হবে। বুঝাতে পেরেছি সবাইকে? আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা প্রবলেম আছে। দুইটি তড়িৎ আধানের মান কিউ, এরা পরস্পর থেকে আর দূরে অবস্থিত। একটি তৃতীয় আধান কিউকে উক্ত দুই আধানের সংযোজী, এখানে সংযোজী সরল রেখার উপর এমনভাবে স্থাপন করা হলো যাতে উক্ত আধান তিনটি সাম্য অবস্থায় থাকে। কিউ আধানের মান, প্রকৃতি এবং অবস্থানের নির্ণয় করো। দেখো এখানে বলছে হচ্ছিল দুইটা আধানকে, কিউ মানের দুইটা আধান, কিউ দুটোটার মান কিউ, এখানেও কিউ, এখানে কোথাও একটা রাখছে, এটা হচ্ছিল কিউ। এই এদের মধ্যবর্তী দূরত্বটা কত বলছে দেখো, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। বলছে কোনো একটা এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় তোমার হচ্ছে হলো কিউ মানের একটা চার্জ রাখছে, ছোট কিউ। এখন তিনোটা চার্জ সাম্যাবস্থায় আছে, তিনোটা চার্জ সাম্যাবস্থায় ধরি, মনে করি এই প্রথম চার্জটা থেকে বাম প্রান্ত থেকে এক্স দূরত্বে, তাহলে এইটুকু কত হবে বলো তো? এইটুকু এইটুকু পুরাটা যদি আর হয় তাহলে এটা এক্স হলে এটা আচ্ছা আর মাইনাস কি এক্স ধরে, এইটুকু আগে আমাদের বুঝতে হবে। এরপর একটু তুমি আমাদের চিন্তা করো সাম্যাবস্থায় থাকার অর্থ কি? সাম্যাবস্থায় থাকার অর্থ হলো এই চার্জের উপর এদের দুইজনের বলের লব্ধিটা হবে 0, তাই না? আবার এই চার্জের উপর এদের দুইজনের বলের লব্ধি হবে 0। আবার খেয়াল করো এই চার্জের উপর এদের বলের লব্ধি হবে 0। এখন একটা জিনিস বুঝো, তোমার আমাকে বলছে কিউ আধানের মান বের করো। কিউ আধানের মান কত হইলে এই যে এরা তিনজন সাম্যাবস্থায় থাকবে? তো এই জন্য দেখি প্রথমে এই যে এইটার উপর, এটা যদি আমি Q1 ধরি, Q1টা হচ্ছিল আমার কাছে এখানে কিউ, আর Q2টা হচ্ছিল আমার কাছে তাও কিউ। এগুলো বলছে আমার কিউর কিন্তু মান, প্রকৃতি, অবস্থান বের করতে হবে। মান মানে ধনাত্মক না, মানটা বের করতে হবে এক্স্যাক্টলি কত। এরপর হচ্ছে প্রকৃতি মানে হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক দেখতে হবে, অবস্থান মানে এই যে এক্সটা বের করে দেখাইতে হবে। দেখো যেহেতু হচ্ছে প্রত্যেকটা আমি এইটার উপর বল আর এটার উপর বল বের করি। দেখো এই যে Q1 এর উপর আমি লিখতে পারি না, Q1 এর উপর এর জন্য বল আছে, এর জন্য বল আছে, কিন্তু সাম্যাবস্থায় থাকার জন্য এর উপর হচ্ছে হলো কি, এর উপর যতগুলো বল আছে তাদের লব্ধি কত হইতে হবে? 0 হইতে হবে। তো লব্ধি তখনই 0 হবে এটার বল আর এটার বল যখন পরস্পর সমান এবং বিপরীত হবে। সমান এবং কি হবে? বিপরীত। কথা বুঝিও, সমান এবং বিপরীত হইলে তবেই তো কি হইতে পারবে? লব্ধি, মানে লব্ধি বল থাকবে না, 0 থাকবে, তাহলে হচ্ছে হলো কি ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে এর উপর বল Q1 এর উপর আমরা বলতে পারি না দুইটা লব্ধি বল যেটা সেটা তো 0, তাহলে মানে হচ্ছে হলো এর জন্য যেই বল আছে ইকুয়াল টু হচ্ছে হলো এর জন্য বল। সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে হলো আশেপাশে যতগুলো চার্জ আছে সবগুলো চার্জের জন্য বলের লব্ধি কত হইতে হবে? 0, তাইলে তো সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটার জন্য এখানে এর উপরে বল সেটা হচ্ছে হলো এই সেহেতু এগুলো বায়ু মাধ্যমে ধরে নিব আমরা, তাহলে C ইন্টু Q1 Q ডিভাইড বাই R স্কয়ার, ওর জন্য এখানে বল, তাহলে এটা x স্কয়ার ইকুয়াল টু ওর জন্য এখানে বল, ওর জন্য এখানে C, এটা হচ্ছে হলো Q2 আর এটার উপর বল, তাহলে কার উপর বল? Q1 এর উপর বল, Q1 এর উপর ডিভাইড বাই হচ্ছে এইটা থেকে একদম এটা দূরত্ব কত? R স্কয়ার। দেখো বা আমি এখান থেকে বলতে পারি দুই পাশ থেকে C কেটে দাও, Q1 কেটে দাও, তাইলে আমি এখানে দেখতে পাচ্ছি Q ডিভাইড বাই x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে Q2 ডিভাইড বাই R স্কয়ার। তো এখান থেকে আমরা সুতরাং এই Q বাই Q2 ইকুয়াল টু হচ্ছে হলো x স্কয়ার বাই কি R স্কয়ার, এরকম একটা সম্পর্ক রেখে দিতে পারি। দিলে কেউ আমাদের মানা করবে? করবে না। এবার আসো হচ্ছে হলো এটার উপর বাইর করি, এটার উপর আমি এটার উপরও ভারসাম্য লব্ধি বল 0 দিতে হবে, তো এটার উপর বলটা বাইর করি, এই যে এটার উপর। তো এটার উপর দেখো তো Q2 এর উপর বল কয়টা বল থাকবে? Q2 এর উপর বল বলবো না, Q2 এর উপর তো মোট দুইটা বল। Q2 এর উপর এর জন্য বল আছে, এর জন্য বল আছে, তবে এর জন্য বল যা এর জন্য বলও তা হবে এবং তাদের দিক হবে কি বিপরীত। তাহলে সমান এবং বিপরীত হলে তবেই লব্ধি বল 0 হয়। তো সমান ধরে আমরা কাজ করছি, তাহলে ওর জন্য এর উপর বল হবে হচ্ছে হলো Q2 এর উপর C, এই যে কিউর জন্য Q2 এর উপর Q2 ডিভাইড বাই এদের মধ্যবর্তী দূরত্বটা কত? R - x। দেখো R - x
স্কয়ার ইকুয়াল টু, এবার এর উপর এর জন্য বল আছে, সেটা দেখো এর উপর এর জন্য বল আর এর উপর এর জন্য বল, এই দুইটা পরস্পর সমান হইতে হবে, তাইলে ওর উপর মানে সমান এবং বিপরীত হওয়ার পর কিন্তু এখানে এটার উপর লব্ধি বল শূন্য হবে। দুইটা বলের লব্ধি শূন্য তখনই হবে যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে এই সাম্যাবস্থায় আছে যেহেতু, তাহলে অবশ্যই এখানে শূন্য হইছে। তো শূন্য হইছে মানে এদের দিক, এর জন্য এর উপর যেই বল এর জন্য এর উপর সেই বলটা হবে বিপরীত, পরস্পর বিপরীত। এই পরস্পর বিপরীত হওয়া এবং সমান হবে, সমান না হইলে তো শূন্য হবে না, তাহলে সাম্যাবস্থা থাকবে না, শূন্য হইতে হবে। এর উপর এই দুইজনের লব্ধি বল শূন্য হইতে হবে, এর উপর এই দুইজনের লব্ধি এর আর এর লব্ধি বল শূন্য হইতে হবে, এর উপর এর এবং এর লব্ধি বল কি হইতে হবে, শূন্য হইতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি অঙ্ক, বেসিক অঙ্কটা কিন্তু এক্সট্রা তোমার এই যে অবস্থানটা কিন্তু বের করা খুবই সোজা। দেখো আমরা যেহেতু দুটোটা সেম মানের বল, তাইলে এটা হচ্ছে হলো এটার উপর লব্ধি বল শূন্য হলে, আমি এটা একটু পরে আচ্ছা ব্যাখ্যা করবো, আগে আপাতত কনসেপচুয়ালি করি। তারপর আচ্ছা তাহলে বলো এটার জন্য সি কিউ ওয়ান কার উপর, কিউ টুর উপর, মোট দূরত্ব হচ্ছে কত, আর স্কোয়ার। তাহলে সি সি কেটে দাও, এখান থেকে কিউ টু কেটে দাও, তাহলে বা দাঁড়াচ্ছে হলো এই যে কিউ বাই হচ্ছে হলো আর মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে হচ্ছে হলো কিউ ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। তাইলে দেখো তো আমি কি লিখতে পারি এখান থেকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটো সমীকরণকে যদি সমন্বয় করি, তুলনা করি বা একটা থেকে আরেকটা নিয়ে মানও বসাই এরকম, দেখো আমি এখানে যেটা পাচ্ছি এখানে হচ্ছে হলো এই, আমি যদি একটু পরের লাইনে এসে বা এখানে যদি এটা আমি 2 নাম্বার না দিয়ে জাস্ট এখান থেকে সমাধান করতে চাই, কিউ আর স্কোয়ার ইকুয়াল টু দেখো তো আর মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে হলো কি কিউ ওয়ান আর গুণন করছি কিউ আর স্কোয়ার, এখানে যদি আমি এটাকে না দিই, এখানে দেখো তো এই যেরকম আমি আরেকটু পারতাম না এই যে কিউ, সুতরাং কিউ আর স্কোয়ার ইকুয়াল টু কিউ টু এক্স টু এক্স স্কোয়ার, কিউ টু এক্স স্কোয়ার, কিউ আর স্কোয়ার। তো এই কিউ টু এক্স স্কোয়ারের মান এই যে এটা এক নম্বর, এই এক নম্বরের মানটা আমি এখানে বসে দিতে পারি না কিউ আর স্কোয়ারের জায়গায়, তাহলে এটা হবে কিউ টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে আর মাইনাস এক্স হোল স্কোয়ার কিউ ওয়ান। দেখো তো কিউ ওয়ান এবং কিউ টুর মান তো সেম সেম, তাইলে এটা হচ্ছে হলো কিউ এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস এক্স হোল স্কোয়ার, তাইলে দেখো এটাও কিউ। এরপর তাকে দুই পাশে কিউ কিউ কাটি দাও, তারপর হচ্ছে দুই পাশে রুট করো, এক্স ইকুয়াল টু কি আর মাইনাস এক্স আসবে। পরের লাইনে গিয়ে যদি শুধু আমি হচ্ছে হলো কি করি বলো তো, এই যে এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে হলো 2x ইকুয়াল টু বা 2x ইকুয়াল টু আর, সুতরাং x ইকুয়াল টু আর বাই 2। এই তাইলে কোন বিন্দুতে হচ্ছে হলো কি, আমরা এটা থেকে ধরছি x দূরত্বে হচ্ছে হলো কিউ চার্জটা স্থাপন করলে কি হবে বলো তো, এটা সবগুলা চার্জ সাম্যাবস্থা বা ভারসাম্য অবস্থা থাকবে। প্রথমে এটার ভারসাম্যতার শর্ত হচ্ছে এটা, এটার ভারসাম্যতার শর্ত হচ্ছে এটা, এই দুটা নিয়ে করে ফেললেই উত্তর হয়ে গেছে, এই জন্য আর এটার উপর ভারসাম্যতা বাইর করা লাগে নাই, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এখান থেকে কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে কিছু জিনিস বাইর করতে হবে, যে হচ্ছিল দেখো এই জায়গায় মান বসাই দিলেই কিন্তু 1 নাম্বার অথবা 2 নম্বরে বসাই দাও, 1 নম্বরে কিউ বাইর করতে হবে 1 নাম্বার থেকে। 1 নং হতে দেখো 1 নং হতে যদি তুমি কি বাইর করো, এই যে কিউ বাইর করো, কিউ ইকুয়াল টু হবে কিউ টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এটা তো হচ্ছিল কি এই পাশে আসলে হচ্ছিল কি আর স্কোয়ার হয়ে যাবে। দেখো এই যে কিউ টু তো হচ্ছিল কিউ এক্স স্কোয়ার, এক্স কত পাইছি আর বাই 2, এক্স স্কোয়ারকে করলে তাহলে আর স্কোয়ার বাই কত 4 আসবে, নিচে অলরেডি একটা আর স্কোয়ার আছে, এই আর স্কোয়ার এসে কাটা, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি কিউ বাই কত 4। সুতরাং এই যে দেখো আমাদের এখানে যে চার্জটা রাখতে হবে সেটার মান কত কিউ বাই 4, মানে কিউ ওয়ান এবং কিউ টু এর 4 ভাগের 1 ভাগ। দেখো বুঝতেছো সবাই, কথাগুলো শুনতে হবে। স্যার অনেক সময় হচ্ছিল এদিকে তাকাচ্ছি না, এদিকে তাকাই বলতেছি, তোমরা যদি শোনো কথাগুলো তাহলে সব ইজিলি পারার কথা ইনশাল্লাহ। এইবার আসেন স্যার আরেকটু, কি স্যার আরেকটু এবার বলছে চলো এই যে প্রকৃতি, এখন একটা জিনিস বাকি প্রকৃতি। তো প্রকৃতি হচ্ছিল কেমন হবে, এরা এইটা যদি এরা যেই ধর্মী, এটাও কি কিউ ও সেম ধর্মী হবে, তার মানে হচ্ছিল কিউ হবে এই কিউ এর সমধর্মী, কিউ এর সমধর্মী। তাহলে অবস্থান পাইলাম
এবার এই যে আমরা এটা শর্টকাট এক্সটা এত কষ্ট করে এক্স বাইরে না করে ডিরেক্ট এক্স আমরা বের করে ফেলতে পারতাম। কিভাবে স্যার? দেখো স্যার, এটা যা এটাও তা, তাইলে আমরা তো ভারসাম্যতা শর্ত অনুযায়ী তিনোটা ভারসাম্যতায় থাকবে, তাইলে এটা কখন ভারসাম্য অবস্থা থাকবে? যদি এটার উপর লব্ধি বল শূন্য হয়। এটার উপর লব্ধি বল কখন শূন্য হবে? ওর জন্য বল আর ওর জন্য বল যদি সমান হয়। তো এই দুইজনের সমান এবং বিপরীত হইতে হবে, সমান এবং বিপরীত। তো এই বলটা দেখো, এই চার্জটা, এটার মান কিউ, এটার মানও কিউ। আচ্ছা, এদের জন্য এর উপর বলটা সমান হবে কখন বলতো? এদের মধ্যকার বল এবং এদের মধ্যকার বল সমান হওয়ার জন্য অবশ্যই এদের দূরত্ব সেম সেম হইতে হবে না? এই দূরত্ব সেম সেম হইতে হবে, তাইলেই তো কি এর জন্য এর উপর বল, এর জন্য এর উপর বল পরস্পর সমান হবে এবং বিপরীত হবে। বিপরীত কেমনে বুঝলাম? এটা প্লাস, এই প্লাসকে বিকর্ষণ করলে এইদিকে বিকর্ষণ করবে F1, এই প্লাসকে এদিকে বিকর্ষণ করলে এদিকে হবে F2। তাহলে সমান এবং বিপরীত হলে এখানে লব্ধি কি হবে? শূন্য হবে, ফলে ভারসাম্য অবস্থায় থাকবে, কোনো দিকে গতিশীল হবে না চার্জটা। বুঝা গেছে? তাহলে দেখো এবার এখানে F1 এবং F2 তখনই সমান হবে যদি এর থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব তা হয়। পুরাটা যদি r হয় তাহলে এটা হবে অর্ধেক, মানে হচ্ছে কি r/2, এটা হচ্ছে r/2। বুঝছো নি? সমান সমান, এই তখন সেখান থেকে x = এই যে r/2। ডিরেক্ট এমসিকিউ আসলে এই কনসেপ্ট ইউজ করে তুমি এভাবে বলতে পারো। পারবা তো ইনশাল্লাহ সবাই? বুঝছো? এবার এর পরের প্রবলেমে আমরা চলে যাই। দেখো 0.1 গ্রাম ভরের কোন সোলার বলে 20 কুলম্ব চার্জ আছে। ওই বলটির ঠিক 2 সেন্টিমিটার উপরে বায়ুতে বিপরীত কত চার্জ স্থাপন করলে আরেকটি বল রাখলে সোলার বলটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো এখানে দেখো আমাদের সোলার বলটার মধ্যে -20 কুলম্ব চার্জ আছে। এই সোলার বলের একটা ভর আছে, এম আছে। যেহেতু এটা ভর আছে তাহলে ওর নিচের দিকে একটা ওজন অনুভব করবে, এই সেটা হচ্ছে mg পরিমাণ। এই ওজনের কারণে এই সোলার বলটা নিচের দিকে পড়ে যেতে চাইবে। কিন্তু আমি এটা যদি কোনোভাবে উপরের দিকে ধরে রাখতে পারি, তো এদের মধ্যে যদি আমি হচ্ছে এখানে যদি একটা, এটা মাইনাস, তো এখানে যদি একটা প্লাস কিউ কুলম্ব মানের একটা চার্জ এখানে স্থাপন করে দিতে পারি, তাইলে ও করবে কি উপরের দিকে F বলে, এদের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল তাকে উপরের দিকে টেনে ধরে রাখবে, ফলে ওর ওজনটা ক্যান্সেল হয়ে ভারসাম্য অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে এই দুইটার বল মধ্যকার যে কুলম্ব আকর্ষণ বল সেটা কি হইতে হবে? ঊর্ধ্বমুখী এবং হচ্ছে ওজনের সমান হইতে হবে। তার মানে হচ্ছে এদের দুজনের মধ্যে যে বল, কার্যকর বল F = c q × 20। মাইনাস আমি আর দিচ্ছি না, কেন বলো তো? মাইনাস দ্বারা তো আকর্ষণ বোঝায়, সেটা ঊর্ধ্বমুখী বোঝাচ্ছে। ডিভাইড বাই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার উপরে, তাহলে 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার। তাহলে r² এটা, তাহলে এটা হচ্ছে কিউটা আমরা জানি না, সি তো জানি, আমরা মান একটু পরে বসাই এটা, আর ওজন এটা। তাহলে সুতরাং এটা ইকুয়াল টু তো কি হবে? W হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি পরের লাইনে এসে যে 9 × 10⁹, কিউ জানি না 20। আচ্ছা, এখান থেকে আরো সিম্পলিফাই করে আমার কিউ বাইর করতে হবে। মানে উপরে একটা কত আধানের বস্তু রাখলে, এই যে বলছে দেখো ওই বলটির ঠিক 2 সেন্টিমিটার উপরে এবং বায়ুতে বিপরীত কত চার্জের আরেকটি বল রাখলে। তো বিপরীত আমরা এমনি বুঝতেছিলাম, যদি এটা মাইনাস দিতাম এই মাইনাসকে ঠেলা দিয়ে আরো নিচে নামাই দিত, বুঝছো? কিন্তু এখানে এই মাইনাসকে উপরের দিকে টেনে ধরে রাখার জন্য অবশ্যই হচ্ছে এখানে প্লাস বিপরীত ধর্মী, মানে এখানে মাইনাসের বিপরীত লাগবে। তো এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে এটা লিখতে পারি না, সি কিউ, এই যে এটা যদি ক্যালকুলেশন করি এই সিটা তো হচ্ছে কি এদের সাথে দুজনের সাথেই গুণ অবস্থায় আছে। তো অন্যভাবে বললে আমি এমনি এটা নিতে পারি না, এরকম কিউ × 20 ডিভাইড বাই হচ্ছে r², এই পাশে হচ্ছে w মানে mg, c এই পাশে আসার পর ডিভাইড বাই হয়ে গেছে। তাহলে এবার দেখো আমাদের কিউ বাইর করতে হবে, কিউ = হচ্ছে এই যে mg r² ডিভাইড বাই হচ্ছে এই যে 20c। দেখো m কত? 0.1 গ্রাম, তাহলে 0.1 × 10⁻³ কেজিতে বসাতে হবে, g 9.8 বসাতে হবে, আর কত বসাবে? আর এই যে এটা 0.02 আর স্কয়ার, কিন্তু আর এর স্কয়ার, আর 20c 20 × 9 × 10⁹, তাইলে আমি এখানে চার্জটা পেয়ে যাব। দেখো তোমরা সবাই 0.02 স্কয়ার × 9.8 ইন্টু হলো 0.1 × 10⁻³।
আমি দেখতে পাচ্ছি ভাগ হচ্ছে হলো 20 9 9 20 180 180 ইন্টু হচ্ছে হলো 10⁻৯। আমি দেখতে পেলাম এটা আসতেছে হচ্ছে হলো 2.177 ইন্টু 10⁻18 কুলম্ব। উত্তরটা ঠিক আছে কিনা আমি জানি না, আশা করি ভুল হয় নাই। তারপরেও তোমরা একটু মিলাই নিও। আমার কাছে ছিল এখানে একটা শিট ছিল, এইগুলো যে প্রশ্ন তৈরি করছিলাম এখানে উত্তরপত্রটা আছে কিনা দেখি একটু। যে ছিল এটা কত ছিল যেন 2.18 ইন্টু 10⁻18, ঠিক আছে 2.18 ইন্টু 10⁻18। 18 জায়গায় আমাদের 177 আসছে, ভুল আসছে? ভুল আসছে না, সবাই বুঝতেছি তো? এটা যদি হয় এরপরের প্রবলেমে যেতে পারি আমরা। আচ্ছা এখানে দেখো একটা, এই অঙ্কটা চমৎকার একটা কোশ্চেন। তারপর আমি দেখি সব রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে এই সুন্দর কোশ্চেনটা তোমরা চলো সলভ করতে পারবে, আশা করি পারবে ইনশাআল্লাহ। দেখো, এত গ্রাম ভরের দুইটি সমান পিঠ বলকে 13 সেন্টিমিটার লম্বা দুগাছা সিল্কের সুতা দিয়ে কোনো এক বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এরপর প্রত্যেককে সমপরিমাণ চার্জ দেওয়া হলো, সমজাতীয় চার্জে আহিত করা হলো। এরা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্যাবস্থায় থাকে। প্রতিটি বলের আধানের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে এরকম একটা কোনো কন্ডিশন আর কি, এরকম এখান থেকে করছে কি একটা সুতা দিয়ে ছোট্ট করে একটা বল, এখানে আরেকটা সুতা দিয়ে হচ্ছিল, মানে একদম প্রায় একই জায়গায় হচ্ছিল কি ইয়ে করছে। তো হচ্ছিল ওরা হচ্ছিল একটু এরকম করে আর কি, হালকা বাঁকা করে থাকবে আর কি শুরুতে, একদম এই ধরো এক জায়গা থেকে এভাবে ধরো ঝুলাই দিছি। তো এভাবে ঝুলাই দেওয়ার পর এটার মধ্যে কিউ কুলম্ব চার্জ দিছে, এটার মধ্যেও কিউ কুলম্ব চার্জ দিছে, সমধর্মী, যে প্রত্যেকে সমপরিমাণ সমজাতীয় চার্জ, প্রত্যেকে এরপর সমজাতীয় চার্জ দেওয়ার কারণে এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে গিয়ে ও এইদিকে সরে গেছে, এখানে ও সরে এইখানে চলে আসছে, এরকম। বুঝছো কন্ডিশনটা কি? ওরা এবার রাখছিল, এরপর যখন এদের মধ্যে সমধর্মী চার্জ দিয়ে পরস্পরকে বিকর্ষণ করে গিয়ে এত দূরে সরে গেছে। তাহলে আমরা এখন চিত্রটাকে এভাবে আঁকতে পারি। ফাইনালি যখন সাম্যাবস্থায় গিয়ে, এই যে বলছে সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকে মানে কি আর নড়াচড়া করছে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানে আছে সোলার বলটা, এখানে আছে সোলার বলটা, পিঠ বল আর কি, এবং লম্বা দুগাছা সুতা। তাহলে এটাও 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার ওরা বলতেছে। আমি আর কিছু জানি না, এদের ভর জানি প্রত্যেকের। ভরগুলো হচ্ছে m.1 গ্রাম, তাহলে 0.1 ইন্টু 10⁻³ কেজি, এটা আমরা আগে থেকে জানি, এটুকু রেখে রাখলাম। আর যেগুলো হচ্ছে এই দৈর্ঘ্যগুলো যেহেতু সেন্টিমিটারে, তাহলে এটা আমি লিখে ফেলি 0.13 মিটার, এটা হচ্ছে 0.13 মিটার। এবার দেখো যে কোনো একটা বলের কথা চিন্তা করি। দেখো এখানে আমাদেরকে বেশ কিছু কনসেপ্ট আমাদেরকে ইউজ করতে হবে। কি স্যার? এই বলটা হচ্ছে দেখো নিচের দিকে ডব্লিউ পরিমাণ ওজন অনুভব করবে। আচ্ছা, এদিকে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, এটা মধ্যবর্তী, এই যে এই অ্যাঙ্গেলটা, এই দৈর্ঘ্যটা কত, 10 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমাদের এমনিতে এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো আমরা চিন্তা করি একটু, এখান থেকে যদি একটা লম্ব টানি, তাইলে আমরা দেখো তো এই থিটাটা কি বের করা পসিবল না? তখন এইটুকু অংশ হচ্ছে কত আমাদের বলো তো, 5 সেন্টিমিটার। এইটুকু অংশ কত, 5 সেন্টিমিটার, কারণ পুরোটা 10। তো এই জায়গায় একদম মাঝখানে দোনোটার মধ্যে চার্জ দিছি সেম, ভরও আছে সেম, সুতার দৈর্ঘ্যও সেম, তাহলে ওরা সমপরিমাণ দূরে গিয়েই তো থাকবে ঠিক মধ্যবিন্দু থেকে। এটা মানে হচ্ছে 0.05 মিটার। আগে দেখো এটা হচ্ছে 0.05 মিটার, একটু দেখো স্যাররা, হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা সুতার, এই থিটাটাকে আমরা বের করতে পারবো না, তাহলে এই থিটাটা কেমনে বের করা যেতে পারে বলো তো তোমরা আমাকে? ওই যে এইটা আমরা জানি, এটা জানি অতিভুজ, আর এটার মধ্যে যে অতিভুজ আর হচ্ছে কি ভূমি, লতিভূতি। তাহলে হচ্ছে এটা যদি ও দেই, এটা যদি এ দেই, এটা সি দেই, এটা ধরো বি আর কি। তাহলে ও এ সি সমকোণী ত্রিভুজে OAC সমকোণী ত্রিভুজে, খেয়াল করো, OAC সমকোণী ত্রিভুজে কি করা যাবে? দেখো OAC সমকোণী ত্রিভুজে cos থিটা অ্যাপ্লাই করে ভূমি বাই অতিভুজ 0.05, অতিভুজ হচ্ছে 0.13। এখান থেকে থিটাটা তোমরা আগে বের করে ফেলবা। স্যার থিটা বের করলে কি লাভ আছে? দেখো থিটা হচ্ছে এখানে cos ইনভার্স কত, 0.05 ভাগ হচ্ছে 0.13।
এটা 67.38 ডিগ্রি। এই থিটা জেনে গেলে এই যে 67.38 ডিগ্রি আমি জেনে গেলাম। বলো তো এই যে সুতা এই বলটাকে উপরের দিকে একটা টান বল দিয়ে ধরে রাখছে না, টি টান বলে ধরে রাখছে। এই টি টান বলটার একটা উপাংশ এই দিকে কাজ করবে, এই দিকে, সেটার নাম হবে হচ্ছে কি বলতো, এই দিকে যেটা কাজ করবে মানে এই দিকে যে উপাংশটা কাজ করবে টান বলের, তাহলে এটা হবে টি কস থিটা। আর এই দিকে উপরের দিকে একটা কাজ করবে সেটা হবে টি সাইন থিটা। এরপরে একটা কাহিনী আছে, এই বস্তুটা এই বলটার উপর আর কোনো বল আছে? আছে। এদের মধ্যে একটা পারস্পরিক কুলম্ব বল আছে না? এই কুলম্ব বলটা কিন্তু এরে এই দিকে ঠেলা মারবে। ও যা ধর্ম ওর ধর্মতা সমধর্মী, এই জন্য ওর বিকর্ষণ করলে এর উপরে বলটা হবে এই দিকে, বাইরের দিকে, F2 এই দিকে হবে। যেহেতু ও ভারসাম্য, ঠিক সেম কম্পোনেন্টগুলো এখানেও পাবা তুমি। এটাও থিটা হবে, এদিকে সুতার টানটা, এদিকে টি সাইন থিটা, এদিকে হবে টি কস থিটা, এদিকে টি কস থিটা তখন। আর এফ এর দিকটা হবে, এর জন্য এর উপর একটা বল আছে, এফ এর দিকটা এদিকে হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। এবার দেখো তো এখানে টি কস থিটা এবং এফ সমান হবে না যেহেতু সাম্যাবস্থায়, তাহলে টি কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি এফ। বলো ঠিক আছে। আবার টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এমজি ওজন, টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এমজি ওজন। এই এখন আমি করতে পারি কি, এখান থেকে এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, 1কে 2 দ্বারা ভাগ করে, যে কোনো 2কে 1 দ্বারা ভাগ করে, তাহলে 2 ভাগ যদি 1 করি, তোমরাই দেখো 2 ভাগ 1, 2 হচ্ছে টি টি চলে যাবে গা, সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা, টেন থিটা, আর এটাকে এমজি ডিভাইডেড বাই এফ। এফ আমরা কি জানি, এই দুইটার মধ্যবর্তী কুলম্ব বল, সেটা হবে সি কিউ, দোনটা যেহেতু কিউ চার্জে চার্জিত, তাহলে এটাও কিউ, এটাও ধরো কিউ, তাহলে কিউ 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 ইন্টু কিউ ডিভাইড বাই হচ্ছে এদের মধ্যবর্তী যে দূরত্ব 10 সেন্টিমিটার, 0.1 এটা স্কোয়ার। বলো ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে? এবার আমাদের শুধু আর কাজ হচ্ছে ক্যালকুলেশন করে বের করা। থিটা তো অলরেডি আমরা জেনে রাখছি, তাহলে এখানে আমরা বসাই দিব 10 কত 67.38 ডিগ্রি, আর এই জায়গায় এমজি 0.1 ইন্টু হচ্ছে কত, মানে ক্যালকুলেশন করে তুমি যা এবার তুমি করতে পারো, ঠিক আছে? তোমার বাইর করতে হবে কিউ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 9.8, ও আচ্ছা ভালো কথা, 1.1 কে ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে কেজিতে নিতে হবে। তো নিচে হচ্ছে সি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে কিউ 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 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 0.1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারি, এগুলাই ক্যালকুলেশন করে বাইর করি। তারপর হচ্ছে কি আমাদের হিসাব নিকাশ, এখান থেকে ডাইরেক্ট কিউ বের করে ফেলতে পারবে এখন তোমরা। এটার মান হচ্ছে কত 10, এই 10 আনসার হচ্ছে 67.38, এটা 2.4, আর আমি এগুলোকে গুণ করেও এভাবে সুন্দর করে বাচ্চাদের মতো করে লিখতে পারি, যে হচ্ছিল সেটা হচ্ছিল 0.1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 9.8, উপরে এটা আসতেছে 9.8, একদম বাচ্চাদের মতো, ধরো অনেক ভেঙে ভেঙে করতেছি আর কি, একবারে করে ফেললে পারবা, একবারও করে ফেলতে পারি আমরা। তারপর এটা হচ্ছে কত হবে দেখো তো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভাগ হচ্ছে 0.1 স্কোয়ার। এটা আমি দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখন এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে কি করবা বলো তো, বা দেখো এটা এই পাশে আসলে বা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটা হবে 9.8 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইড বাই হচ্ছে 2.4। বা সুতরাং এরপরের লাইনে এসে কিউ যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে, বা কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে এই যে এটার সাথে এটা আর গুণ হবে, তাহলে এই যে আমি যদি করি 9.8 ইন্টু 10 ইনভার্স 4, এই দুটো গুণ ভাগ হচ্ছে 2.4, আমি দেখতে পাচ্ছি। এরপরে এটাকে যদি আমি রুট করি আনসার, এটা আমার কাছে আনসার আসছে হচ্ছে এই ডাইরেক্ট একদম কিউ বের করে ফেলছি আমি, কিউটা আসতেছে এখান থেকে 19.17 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কুলম, 19 আর যদি আমি দশমিক আরেক এদিকে আনি আরেক ঘর মানে 1.9 করি, তাহলে 10 টু দি পাওয়ার 4 কুলম। তো উত্তর আশা করতেছি
ঠিক আছে, আমার কাছে এখানে শীটটা যেহেতু আছে আমি উত্তরটা মিলেই দিতে পারি। এটা হচ্ছে হলো ওমা এটা হচ্ছে 2.13 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে কোথাও একটা ভুল হয়েছে। 0.1 গ্রাম 13 গ্রাম 13 লতিভূতি লঘু ভূতি ভূমি বাই এই যে ভূমি অতিভুজ ভূমি, এটা ঠিক আছে। এখানে তো থিটা মনে হয় ঠিক আছে। 10 থিটা ইকুয়াল টু এই জায়গায় কোথাও কি ভুল হচ্ছে কিনা আমার, তোমরা একটু আমাকে দেখে দাও তো। এই জায়গায় যদি আমি ক্যালকুলেশনটা এভাবে না করে ভেঙে ভেঙে করলাম তারপর তো ভুল হইলো কেন? আমি এখান থেকে হচ্ছে কি এটা মুছে ফেললাম, আবার করে দেখি উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা। এখানে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে এখানে, নাকি ওখানে উত্তরটা ভুল আছে জানি না। 10 থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে আমি এগুলাকে হচ্ছে কি আর স্কোয়ার, এটা আর স্কোয়ার রাখতেছি আপাতত। তো আমি করব কি এখন, বা দেখো আরো সিম্পল করে 10 থিটা, এই যে দেখো 10 থিটা ইকুয়াল টু করবো কি mg, নিচে হবে সি কিউ স্কোয়ার ডিভাইড বাই কি আর স্কোয়ার, এটা এভাবে থাকুক। তাহলে পরের লাইনে এসে আমি সি কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এভাবে রেখে এই যে mg ডিভাইড বাই হচ্ছে 10 থিটা এভাবে নিয়ে আসবো। তা আমাদের দরকার হচ্ছে আর স্কোয়ার এখানে গুণ হয়ে যাবে, বা সি এসে এখানে কি গুণ হয়ে যাবে। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে mg আর স্কোয়ার, নিচে হবে সি 10 থিটা। পরের লাইনে এসে হচ্ছে কিউ, সুতরাং হচ্ছে রুট ওভার এটা mg আর স্কোয়ার ডিভাইড বাই সি 10 থিটা। এই তো, আর কিছু আছে এখানে? এটা নাই। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারি দেখো সবাই, আমরা ক্যালকুলেশন করি। 0.1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আর স্কোয়ার, আর কত 0. ও আর এর মান মনে হয় ভুল বসাইছি আগের বার। এই যে আর এর মান এটা তো কত 10 সেন্টিমিটার, এটা তো হবে 0.1 কি জানি আগের মানে, আর এর মান আগের বার ভুল এসেছিলাম কিনা। এটা ভাগ হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আরও ভাগ হচ্ছে 10 কত 67.38। এরপর এটাকে যদি আমি রুট করি, এটা হচ্ছে 2.13, দেখি 2.13 ইন্টু 10 ইনভার্স কত 8 কুলম। এইবার মিলছে কিনা একটু দেখি, তাইলে হচ্ছে আমার ক্যালকুলেশন আগের বার ভুল হয়েছে কিনা বোঝা যাবে। 2.18 ইন্টু 10 ইনভার্স 8 আসে না, 18 আসছে কেন? 10 ইনভার্স আমার আসছে 10 ইনভার্স কত 8। তোমাদের উত্তর কত এটা একটু তোমরা দেখো তো, 10 ইনভার্স 8 কিনা। এখানে আমার কাছে যে শীটটা আছে এই শীটের মধ্যে উত্তরটা হচ্ছে 10 ইনভার্স, ও পাগল হয়ে যাবো, অল্প বয়সে পাগল হয়ে যাবো। এটা আমি উপরের আরেকটা অঙ্কের মধ্যে দেখতেছি হচ্ছে এই যে এটার উত্তর হচ্ছে একই রকম। এটা হচ্ছে এই যে এর আগের অঙ্ক যেটা, এটা হচ্ছে 2.18 ইন্টু 10 ইনভার্স 18 কুলম, এইটার সাথে উত্তর আমি মিলাই ফেলছি। ঠিক আছে, এটা 2.13 ইন্টু 10 ইনভার্স কত 8, পারফেক্ট। এইবার আসেন এরপরে আর কোনো প্রবলেম আছে কিনা আমরা দেখি, সেটা সলভ করি। দেখি আমারা বলছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এত, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা যেটা সেটা হচ্ছে এপসাইলন নট। যদি পানির ডাইইলেকট্রিক ধ্রুবক K ইকুয়াল টু 81 হয় তাহলে পানির ভেদনযোগ্যতা কত? আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু হচ্ছে যে এপসাইলন ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট। তাহলে সুতরাং আমাদের পানির ভেদনযোগ্যতা মানে এপসাইলন ইকুয়াল টু K এপসাইলন নট। তাহলে K কত 81, এপসাইলন নট কত 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12। তাইলেই তো অঙ্ক শেষ। তো সোজা অঙ্ক, এটা বাচ্চাদের জিনিস না। 81 ইন্টু 10, সরি 10 বলছি, এই 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এটা হচ্ছে 7.17174 ইন্টু 10 ইনভার্স 10। এত একক কি হবে? এই কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স এম ইনভার্স, এটাই। তো এটা যদি হয় এই যে এখানে এটা একটা ইনভার্স আছে, এখানে একটা ইনভার্স থাকার কথা, তাহলে আমাদের হচ্ছে পানির ভেদনযোগ্যতা এটা। এটাও সোজা প্রশ্ন, এটা আশা করি কারো ভুল হবে না, এটা উত্তর মেলানোর দরকার নেই। আমার ক্যালকুলেশন ভুল হইলে আলাদা হিসাব। হ্যাঁ মূর্খ আমি, তো তোমরা হচ্ছে ঠিক মতো করে ফেলো। কনসেপ্ট তো ঠিক আছে। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, শূন্য মাধ্যমে দুইটি চার্জের মধ্যকার আকর্ষণ বল 27 ডিগ্রি। তাহলে এফ একটা দেওয়া আছে হচ্ছে 27 নিউটন ডিগ্রি বলতেছে।
চার্জ দুটিকে বরফের মধ্যে একই দূরত্বে স্থাপন করলে এত নিউটন বল দ্বারা বিকর্ষণ করে। আল্লাহ, তাহলে হচ্ছে হলো এখানে আমাদের কি করবে বলো তো, হচ্ছে হলো তাহলে এফ নট হচ্ছে এটা, আর এফ বরফ বা এফ মিডিয়াম হচ্ছে হলো 9 নিউটন। বরফের ডাইইলেকট্রিক ধ্রুবক কত? আমরা বলছিলাম ডাইইলেকট্রিক ধ্রুবক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আধান ডিভাইডেড বাই হচ্ছে হলো শূন্য মাধ্যমে চার্জ দুইটার মধ্যকার বল এবং হচ্ছে হলো এই অন্য মাধ্যম, যেই মাধ্যমে ডাইইলেকট্রিক ধ্রুবক বের করছি সেটা হচ্ছে হলো কি বল, সেটাতে আধান দুইটার মধ্যবর্তী বল 27 ডিভাইড বাই 9, তাহলে কত 3। তাহলে উত্তর হয়ে গেছে। এখন আমি এগুলো কোথায় পড়াইছি? তোমরা বলবো স্যার এগুলো কোথায় পড়াইছেন? আমি গত ক্লাসের ইয়াটা এখানে রেখে দিছি, স্লাইডটা একই স্লাইডে পড়াচ্ছি। এই যে এখানে পড়াই নেই স্যার, কোথায় যেন, এই যে এই যে কে ইকুয়াল টু এফ নট বাই এফ এম, আবার কে ইকুয়াল টু কি এপসাইলন বাই এপসাইলন নট, এগুলো পড়াইছি না গত ক্লাসে? গত ক্লাসেই পড়াইছি। তাইলে আমরা এখান থেকে এবার পরের কনসেপ্টে চলে যেতে পারি। আচ্ছা, পরের ম্যাথে যাই। ও আর নাই, তো আমরা এর দূরেই থামবো না, এর দূরেই যদি শেষ করে দেই তাহলে আসলে হয় না। এখানে বেশ কিছু কনসেপ্ট আরও আলোচনার বিষয় আছে। আমি তোমাদেরকে আগে হচ্ছে একটা নর্মাল কনসেপ্ট করাতে চাই। ধরো এখানে হচ্ছে একটা 10 কুলম চার্জ আছে, প্লাস 10 কুলম, আর এখানে হচ্ছে মাইনাস ধরো 20 কুলম চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্বটা ধরো হচ্ছে 1 মিটার। আমারে প্রশ্ন করা হলো এদের সংযোজক রেখার উপর কোনো বিন্দুতে যে কোনো একটি চার্জের উপর, সেটা 1 কুলম হইতে পারে, 10 কুলম, 50 কুলম, যে কোনো একটি মানে ধরো কিউ মানে। তাহলে দেখো আমি এখানে বলি যে হচ্ছিল এই চার্জ দ্বয়ের, দেখো চার্জ দ্বয়ের সংযোজক রেখার উপর কোনো বিন্দুতে প্লাস 2 কুলম চার্জের উপর লব্ধি বল শূন্য হবে কি? এই শূন্য হবে কিনা জানতে চাইছি আমি, লব্ধি বল শূন্য হবে কিনা। তোমাকে পরীক্ষায় লব্ধি বল শূন্য হবে কিনা এটা জানতে না আছে, সমান হবে কিনা জানতে চাইতে পারে। মানে বলদ্বয় এখানে একটা প্লাস 2 কুলম মানে চার্জের উপর বলদ্বয় সমান হবে কিনা, উভয় চার্জের জন্য বলদ্বয় সমান হবে কিনা এটা দেখো ভাই। এই কনসেপ্টগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বলগুলা সমান হতেও পারে। দেখো যেই কোনো দুইটা চার্জ যখন তুমি নিবা, তাদের মাঝামাঝি কোনো একটা বিন্দু আছে যেখানে যেই মানের চার্জই রাখো না কেন, ওর জন্য বল দুটোটার মান সমান হবেই। এদের সংযোজক রেখার উপর এমন একটা বিন্দু সবসময় পাবে, সমান হবেই। তবে লব্ধি বল শূন্য হওয়ার জন্য দেখো দুইটা বল, এই যে একটা F1 যদি এদিকে হয় এবং F2 যদি তার বিপরীত হয়, এবং তাদের মান যদি দুজনের, এটাও 10 নিউটন হয়, এটা 10 নিউটন হয়, তাহলে দেখো কোনো একটা বিন্দুতে যদি দুইটা বল এর মান সমান এবং বিপরীত হয়, তবেই তাদের লব্ধি শূন্য হবে। তার মানে এদের সংযোজক রেখার উপরে একটা বিন্দুতে তো বলদ্বয় সমান হবেই হবে। তাহলে বলদ্বয় সমান হবে কিনা জানতে চাইলে অটোমেটিক বলবা যে কোনো দুইটা চার্জের মধ্যবিন্দু, যে কোনো মানে মাঝখানে যে কোনো একটা বিন্দুতে অবশ্যই লব্ধি বল কি আছে, লব্ধি বলছে বলদ্বয় সমান হবে। মানে উভয় চার্জের জন্য যে কোনো মানের চার্জ, সেটা প্লাস 2 কুলম হইতে পারে, মাইনাস 2 কুলম মাইনাস 50 হইতে পারে, 500 হইতে পারে, প্লাস 1000 হইতে পারে, প্লাস 50,000 হইতে পারে, যেই কোনো চার্জের উপর এর জন্য বল কি হবে? সমান হবে। একটু সরি, পানির বোতল এখানে ক্লাসরুমে নাই, একটু জোরে কথা বলে ফেলছিলাম মনে হয়। আর ছিল এই জানি হচ্ছিল এই কাশির একটু সমস্যা হচ্ছে তো সর্দির কারণে। তাইলে যে কোনো দুইটা চার্জের সংযোজক রেখার উপর কোনো একটা বিন্দুতে অবশ্যই কি হবে? উভয় চার্জের জন্য বলদ্বয়ের মান, কোনো চার্জ যে কোনো মানের চার্জের উপর বল সমান হবেই। শূন্য হবে কিনা সেটা চেক করতে হয়, কারণ শূন্য হওয়ার জন্য অবশ্যই বল দুটোটা সমান এবং বিপরীত হতে হয়। সমান হওয়ার পর বিপরীত হলে তবে একটা ক্যান্সেল করে দিবে। আচ্ছা,
এই দুইটা চার্জের, যেই দুইটা চার্জের জন্য তুমি হচ্ছে লব্ধি বল, মানে এই দুইটা চার্জের সংযোজক রেখার বাহিরে এদিকে কোথাও অথবা এদিকে কোথাও একটা বিন্দু আছে যেখানেও উভয় চার্জের জন্য বল সমান হবে। ওর জন্য বল যা, ওর জন্য বল কি হবে তাই হবে। এইটা আরো একটা বিন্দু আছে, তাহলে টোটাল কয়টা বিন্দু? দুইটা বিন্দু। দুইটা বিন্দুতে, কথা বুঝিও, দুইটা বিন্দুতে এরকম সম্ভাবনা আছে। কয়টা বিন্দুতে? দুইটা। তো এই দুইটা বিন্দুতে সম্ভাবনা আছে, সম্ভাবনা না, দুইটা বিন্দুতে বলদ্বয় সমান হবে। ওর জন্য বল যা, ওর জন্য বলও তা। তাইলে স্যার এখন আমাদের কি করার, এর পরের কাজ কি? আমরা কি করব? আমাদের হচ্ছে তাইলে আমাদেরকে এখানে সমান চাইছে না শূন্য চাইছে? শূন্য চাইছে। তাইলে শূন্য হইতে হইলে আগে তো সমান হইতে হবে। তো আমাদেরকে কোন বিন্দুগুলাতে বলগুলা সমান হচ্ছে সেটা আগে বের করতে হবে। সেটা বের করার পর তারপর গিয়ে আমরা একটা কাজ করতে পারবো, কি বলতো? সেটা যাওয়ার পর বলতে পারবো যে হচ্ছে দেখো কোন ওই যেই দুই বিন্দুতে সমান হবে সেই দুই বিন্দুর কোন একটা বিন্দুতে হচ্ছে বলদ্বয়ের দিক একই দিকে হবে, আরেকটা বিন্দুতে বলদ্বয়ের দিক বিপরীত হবে। তো সমান হচ্ছে যেই বিন্দুতে, সেই দুইটা বিন্দুর মধ্যে যেই বিন্দুটাতে বল দুইটা পরস্পর বিপরীত হবে সেই জায়গায়ই শূন্য হবে। বুঝতে পারছো? এবার আসো, তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে কোথায় সমান হয়, কোথায় কোথায় সমান হয় সেটা বের করা। মনে করি এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ। মনে করি Q1 থেকে x মিটার ডানে, x মিটার কোন দিকে? ডানে। মনে করি এই +10 কুলম্ব হতে x দূরত্ব ডানে +2 কুলম্বের উপর, +2 কুলম্বের উপর উভয় চার্জ বলতে +10 কুলম্ব ও -20 কুলম্ব উভয় চার্জের জন্য বল সমান হবে। বিপরীত হবে কিনা আমি জানি না। তো সমান মান, আমরা মান বের করতেছি, চার্জের বল সমান হবে, বলের মানটা। এখন তোমরা যদি একটু চিন্তা করো তাইলে প্রশ্ন, তাহলে অর্থাৎ এটার উপর যে বল, এখানে যে এটাকে আমি ধরতেছি কিউ, তাহলে এটা কিউ, তাহলে এটা থেকে কত দূরত্বে? x দূরত্বে। তাহলে এটা থেকে দূরত্বটা কত এটা বলো তো? 1 - x। এটা তো অনুমেয়, আমরা জানি তো। এখন আমাদের এই জিনিসটা একটু কথা বুঝতে হবে এখানে, যে হচ্ছে আমরা কি করলাম, যে এখানে তাহলে হচ্ছে ওর জন্য এর উপর বল, তাহলে এটা কত হবে? c, মানে F1 আর F2 সমান হবে আর কি, F1 এবং F2 সমান হবে। বিপরীত হবে কিনা এখনো জানি না, ওইটা আমরা চেক করি না। F1টা হচ্ছে এদের দুইজনের মধ্যে বল, তাহলে এটা হচ্ছে c Q1 Q ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার। এটার জন্য এর উপর বল হচ্ছে c Q2 Q ডিভাইড বাই 1 - x হোল স্কয়ার। দুই পাশ থেকে c কেটে দিলাম, Q কেটে দিলাম। এবার দেখো Q1 বাই হচ্ছে x স্কয়ার আর Q2 ডিভাইড বাই 1 - x হোল স্কয়ার। এখন দেখো এখান থেকে বা আমরা 1 - x হোল স্কয়ার নিচে x স্কয়ার এভাবে লিখতে পারি, আর এটাকে এপারে নিয়ে আসলে Q2 বাই Q1, বা এটাকে লিখতে পারি 1 - x বাই x, এটাকে হোল স্কয়ার এভাবে লেখা যায়। আর এখানে হচ্ছে আমি Q2 এর ধনাত্মক মানটা বসাবো, কিন্তু কারণ আমরা বলটা জানি হচ্ছে কি মাইনাস দ্বারা হচ্ছে কি বুঝাচ্ছে, মাইনাস এটা আকর্ষণ বল বুঝাচ্ছে যে আর কি, মাইনাস নিব না, এখানে প্লাস বসাবো শুধু। তাহলে এটা হচ্ছে 20 ডিভাইড বাই কত? এই Q10 মানে হচ্ছে 2। তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে যদি আমরা এটা রুট করি তাহলে এখান থেকে, সুতরাং দেখো 1 - x বাই x ইকুয়াল টু হচ্ছে +-√2। দেখো এরকম কিছু একটা আসবে, +-√2 মানে হচ্ছে +-1.41 এরকম কিছু একটা, 1.414 এই। তাহলে এটা আসলো। এখন আমাদেরকে এটা করতে হবে কি, এখান থেকে এটা যদি আসে একবার প্লাস নিতে হবে, একবার মাইনাস নিতে হবে। এই দেখো প্লাস নিয়ে x বের করবো, প্লাস নিয়ে 1 - x বাই x, মানে এখান থেকে এটা হচ্ছে কি +1.414। তাহলে বা 1 - x ইকুয়াল টু হচ্ছে 1.414x, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 2.414x,
এক্স না 1 ইকুয়াল টু এরকম দাঁড়াচ্ছে 1 ইকুয়াল টু, তাহলে বা সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে 1 বাই হচ্ছে হলো 2.414। দেখো তাহলে এটা কত আসে এক্স এর মানটা দেখি, আমি দেখতে পাচ্ছি এটা 0.414 মিটার। আচ্ছা, তো এটা যদি প্লাস নিয়ে হয়, এবার চলো মাইনাস নিয়ে করি, মাইনাস নিয়ে তাহলে দেখি এক্স এর মানটা কোথায়, সুন্দর করে দেখো মাইনাস নিয়ে হচ্ছে এই যে মাইনাসটা এখানে নিবা আর কি, মানে 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু মাইনাস এটা নিব মাইনাস 1.41, তাহলে বা 1 মাইনাস এক্স এটা হচ্ছে মাইনাস 1.414 এক্স, এটা এই পাশে আসলে হচ্ছিল 1 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হবে, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে হচ্ছিল মাইনাস 0.414 এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু একটা ঋণাত্মক কিছু একটা আসতেছে, দেখো মাইনাস 414 ভাগ হচ্ছে 1, সরি 1 ভাগ হচ্ছে হলো 1 ভাগ 0.414, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এই মাইনাস 2.42 মিটার। এইগুলার অর্থ কি সবাই তোলা হয়েছে লেখাগুলা, এবার আমি ছোট করব, তোমরা তুলে ফেলো। এরপরে আমাদেরকে এই জিনিস এখানে যেটা কাজ করতে হবে, এই যে দেখো তার মানে কি, এই যে এক্স গুলার আগে পরিচয়গুলো আমরা দেখি, একটা হচ্ছে এক্স এর মান আসছে 0.414 মিটার, আর একটা হচ্ছে মাইনাস 2.415 বা 42 মিটার। এর অর্থ হলো আমাদের যেই দুইটা বিন্দুতে আমরা কিন্তু সমান ধরে কাজ করছি, তার মানে যেই দুইটা বিন্দুতে সমান হবে সেগুলো পেয়ে গেছি। এটা এক্স ধনাত্মক আসছে, এর অর্থ হলো আমি এইদিকে এক্সটাকে কোন দিকে ধরছি, ডান দিকে ধরছি। ডান দিকে আমার এই যে Q1 থেকে এক্স দূরত্ব যেটা হচ্ছে পুরোটা হচ্ছে 1 মিটার, কিন্তু ডান দিকে দেখো মাত্র 0.414, মানে হচ্ছে এই যে সংযোজক রেখার উপর এই যে 0.414 যেটা ধনাত্মক আসছে সেটা 414 মিটার দূরত্বে। তাহলে Q1 থেকে এত দূরত্বে, যে এটাই তো ধরছি আমরা এক্স, এই যে তাইলে Q1 থেকে 0.414 মিটার ডানে সংযোজক রেখার উপরে উভয় চার্জের জন্য Q1 এবং Q2 এর জন্য বল সমান হবে, এবং আরেকটা জায়গায় সমান হবে, কোথায় বলো তো, আরেকটা জায়গায় সমান হবে না, আরেকটা জায়গায় সমান হবে। এর এই যে এটা মাইনাস আসার অর্থ হলো এই চার্জ হতে বাম দিকে, এই চার্জ হতে মাইনাস আসার, আমরা ডান দিকে ধরছিলাম, এই যে ডান দিকে এক্সটাকে ধরছি, এই জন্য হচ্ছে এটা পজিটিভ যেটা আসবে ওইটা হচ্ছে ডান দিকে, দোনোটা পজিটিভ আসলে দোনোটা ডান দিকে হইতো, কিন্তু একটা নেগেটিভ আসছে, তাহলে এটা অবশ্যই এই চার্জ থেকে বাম দিকে অনেক দূরে, অনেক দূরে 2.42 মিটার দূরে এখানে কোথাও। এইবার এখানে এখানেও সমান হয়, মানে ওর জন্য বল যা ওর জন্য বল তা এখানে, আবার এই বিন্দুটাতেও ওর জন্য বল যা ওর জন্য বল তা, মানে সমান সমান হবে। তাহলে আমরা এই বিন্দুটাকে এভাবে ডিফাইন করতে পারি, ধরো এটা যদি হচ্ছে হলো পি বিন্দু দেই, এটা দিতে পারি আমি কিউ, দেখো তাহলে এখানে বলতে পারি যে হচ্ছে দেখো Q1 হতে 0.414, এই যে এইটা 0.414 দূরত্ব ডানে কোথায়, এই যে পি বিন্দুতে সংযোজক রেখার উপর, সংযোজক রেখার উপর পি বিন্দুতে, ও দেখো এই যে কিউ চার্জ হতে এবং Q1 হতে এত 2.42 মিটার বামে, বামে সংযোজক রেখার বাহিরে, সংযোজক রেখা তো হচ্ছে এটা, এদেরকে সংযোগ করছে এটা, এটা সংযোজক রেখার বাহিরে, সংযোজক রেখার বাহিরে, সংযোজক রেখার বাহিরে Q1 ও Q2 এর জন্য কার উপর, এই যে কিউ +2 কুলম্বের উপর, +2 কুলম্বের উপর বলদ্বয় সমান হবে। এই এবার সমানের পরে এবার আমাদের শূন্য আসতে হবে। যদি পরীক্ষা কখনো সমান চায় তাহলে দেখো সমান চাইলে তুমি এখানে দুইটা পাবা, একটা হচ্ছে হলো কি সংযোগ রেখার উপরে আর একটা সংযোজক রেখার বাইরে। তো তোমার কি চাইছে যদি বলে যে কোথায় সমান হবে, তাহলে এই দুটোটা বের করে বললা, এই যে দুর্বন্ধর উত্তর শেষ, কোথায় সমান হবে বললে। আর যদি বলে যে মানে চার্জ দুইটার মাঝখানে কোনো বিন্দুতে বলদ্বয় সমান হবে কিনা, ওই কোনো একটা চার্জের উপর উভয় চার্জের জন্য বল সমান হবে কিনা, তখন হবে
অবশ্যই সমান তো ভিতরে একটা হবে বাইরে একটা হবে, কথা বোঝা গেছে? তো আমাদের এখানে একটু কথা বুঝিও কি সেটা স্যার, আমাদের এই জায়গায় এবার আসা হচ্ছিল এই যে একটা বিন্দু হচ্ছিল সংযোজক রেখার উপর আর একটা সংযোজক রেখার বাইরে সমান হচ্ছে। এবার শূন্য হওয়ার জন্য, আমি তো প্রশ্নে শূন্য চাইছি, শূন্য হওয়ার জন্য মান সমান দিক বিপরীত হইতে হবে। তো এখানে পি বিন্দুতে আমরা এখানে এরপর বলবো, আমরা জানি, এরপর সুন্দর করে এভাবে লিখবা, আমি জাস্ট মুখে বলতেছি তোমরা লিখে ফেলবা। তারপর এইটুকু লেখার পর লিখবা, আমরা জানি দুটি বলের লব্ধি শূন্য হতে হলে বলদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত হতে হয়, এই কথাটা লিখবা। লেখার পর এরপরে কাজ কি, এরপরে কাজ বলবা পি বিন্দুতে, পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে Q1 এর জন্য চার্জটা কোন দিকে বলো তো? এটা প্লাস, এখানে এটাও কত প্লাস, তাহলে এই প্লাসকে এদিকে ঠেলা মারবে, আর এই মাইনাস এই প্লাসকে নিজের দিকে টান মারবে। দেখো তো এটা প্লাস, এখানে প্লাস, এটা তাহলে এটা মাইনাস, ও নিজের দিকে টান মারবে। তাহলে এই জায়গায় যেখানে এই সংযোজক রেখার উপর যে বিন্দুতে কি হচ্ছে সমান হচ্ছে, সেখানে কি ওর জন্য বলটা হচ্ছিল এইদিকে, ওর জন্য বলটা হচ্ছে এইদিকে, ও মাইনাস যে এইদিকে, তাহলে দোনোটা বল তো সেম দিকে কাজ করতেছে। তাহলে কি বলবো বলতো, সংযোজক রেখার উপরে পি বিন্দুতে বলদ্বয় সমান হলেও তাদের দিক বিপরীত নয়। আবার দাঁড়িয়ে দিয়ে লিখবা, আবার বুঝতেছো তো, আবার এটার উপর এই বিন্দুতে বাইর করবো। আবার কিউ বিন্দুতে দেখো এটা প্লাস, এখানে মনে মনে প্লাস কত +2, এখানে যদি +2 বসাও চার্জটারে, এই প্লাসকে এদিকে বিকর্ষণ করবে, আর এই মাইনাস এটাকে কি করবে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে দেখো ওরটা হচ্ছে এইদিকে আর ওরটা হচ্ছে এইদিকে, এই বিন্দুতে যদি আমি +2 কুলম্বকে রাখি তাইলে কিন্তু ওর উপর বলদ্বয় কি হচ্ছে বিপরীত হচ্ছে। তাহলে বলবো আবার প্রথমটা হচ্ছে এই বিন্দুর কথা বলে ফেলছি, তাহলে আমরা আবার এভাবে একটু শুরু থেকে আমি বলি যে তাইলে এখানে কিন্তু বলদ্বয় দুইটা কি বলদ্বয় সমান এবং বিপরীত হচ্ছে। আমরা এখান থেকে x দুইটা বের করার পর বলতে পারলাম কি বলতো, x দুইটা বের করার পর বলতে পারলাম যে হচ্ছে হলো এই Q1 চার্জ থেকে এতটুকু সামনে কত 0.414 ডান দিকে, প্লাস যেটা আসবে ওটা ডান দিকে। আবার দুইটা প্লাস কখনো আসলে একটা হবে এই সংযোজক রেখার উপরে আর একটা দেখবা যাচ্ছে আরো ডানে, মানে এই সংযোজক রেখার বাইরে এদিকে এখানে কোথাও। দুইটাই যদি ধনাত্মক আসে, যদি কখনো দুইটা ঋণাত্মক আসবে না, ঋণাত্মক কারণ আমি এটা থেকে এদিকে ধনাত্মক ধরছি, ধনাত্মকটা অবশ্যই কি এই অবশ্যই এখানে হচ্ছে এটা থেকে ধরলে হয়তো কি এদিকে যদি ধরি x এটা থেকে, তখন হচ্ছে এদিকে ঋণাত্মক আসতে পারে দুইটা, বাট এমনি একটা ঋণাত্মক একটা ধনাত্মক আসবে, অথবা দুটোটাই ধনাত্মক আসবে। দুইটা ধনাত্মক আসলে একটা বুঝবা এদের মাঝখানে আর একটা হচ্ছে এইটারও বাইরে, মানে আরো ডানে দুইটা আসবে আর কি, এরকম x দুইটা আসতে পারে। একটা আসবে হচ্ছে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব কত 1 মিটার, 1 মিটারের চেয়ে ছোট আসবে একটা, 1 মিটারের চেয়ে দেখবা বড় আসে একটা। 1 মিটারের ছোট যেটা সেটা এই রেখার উপরেই আছে, আর 1 মিটারের চেয়ে বড় যেটা সেটা এই রেখা অতিক্রম করে এখানে বাইরে কোনো বিন্দুতে হবে, এরকম হতে পারে। এখন আমাদেরকে এই জায়গায় একটু আমাদের বুঝতে হবে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখানে বোঝার ব্যাপার স্যাপার আছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে আগে পরিচয় বলবো কোথায় হচ্ছে কোথায় সমান হয়, তারপর বলবো আমরা জানি দুটি বলের লব্ধি শূন্য হওয়ার জন্য বলদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত হতে হবে। এখানে পি বিন্দু এবং কিউ বিন্দুতে, এই যে আমি এখানে বলছি তো পি বিন্দু এবং কিউ বিন্দুতে, এখানে বলবো Q1 হতে এত দূরত্ব ডানে সংযোজক রেখার উপর পি বিন্দুতে, আর বাহিরে এই যে এত মিটার বামে সংযোজক রেখার উপর বাহিরে কিউ বিন্দুতে, এই কথাটা বলতে হবে কিউ বিন্দুতে। এখানে পি বিন্দু এবং কিউ বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য বলদ্বয় সমান, কিন্তু পি বিন্দুতে উভয় চার্জের জন্য বলদ্বয় একই দিকে কাজ করে, যার কারণে পি বিন্দুতে লব্ধি বলটা শূন্য হওয়া সম্ভব নয়। কিন্তু কিউ বিন্দুতে এর জন্য যেই বল এর জন্য, তাহলে বলবো কিউ বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য বলদ্বয় পরস্পর সমান এবং কি বিপরীত, যার কারণে কিউ বিন্দুতে লব্ধি বল শূন্য হওয়া সম্ভব, যেটা সংযোজক রেখার উপরে নেই। আমি চাইছি সংযোজক রেখার উপরে কিনা, তো এই বিন্দুটা তো সংযোজক রেখার বাইরে, তার মানে এই দুইটা চার্জের জন্য সংযোজক রেখার উপর প্রাবল্য শূন্য হওয়া সম্ভব নয়, সরি প্রাবল্য বলছি, লব্ধি বল শূন্য হওয়া সম্ভব নয় বাইরে। তাইলে একটা স্যার এটা এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আমি তোমাদেরকে একটু শর্টকাট টাইপের একটু বুঝাতে পারি, সেটা হচ্ছে হলো
একটা প্লাস চার্জ সেটা এই পাশে রাখো আর একটা মাইনাস চার্জ, অথবা হচ্ছে এই পাশে প্লাস চার্জটা রাখো এই পাশে একটা মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস এই দুইটা বল রাখলে এদের মাঝখানে কখনোই লব্ধি বল শূন্য হবে না। এদের মাঝখানে সবসময় এটা মনে রাখবা, সেটা বলের দিক থেকেই তুমি বুঝবা। তাহলে দুইটা চার্জের একটা প্লাস একটা মাইনাস হলে এদের মাঝখানে সমান তো হবে, এদের মাঝখানে অবশ্যই কোনো একটা বিন্দু আছে যেখানে এর জন্য বল এর জন্য বল, মানে এটা ছিল প্লাস কিউ, এটা ধরো মাইনাস কিউ1, এটা প্লাস মাইনাস কিউ2। তো এদের মাঝখানে কোনো একটা বিন্দু আছে যেখানে বলদ্বয় সমান হবে, ওর জন্য বল ওর জন্য। এখানে তুমি যত মানের চার্জ রাখো, সেটা +1 কুলম রাখো বা +100 কুলম রাখো, যত মানেরই রাখো, বা কিউ মানের চার্জ রাখো, কোনো প্যারা নাই। তো যেই মানেরই কিউ মানের চার্জ রাখলে তো এখানে দেখবে যে তখন হচ্ছে কিউগুলা কাটাকাটি চলে যাচ্ছে। এই যে এখান থেকে ধরো হচ্ছে কিউ বসাই না, এই যে এখানে আমরা হচ্ছে এই যে কিউ কিউ এই যে কাটাকাটি করে দিছি, কিউর মানটাও বসাইতে হয় না, আমরা কিউর মান কত +2, এখানে কি বসাইতে হয়েছিল, কাটাকাটি করে এমনি চলে গেছিল। তাহলে এখানে শূন্য একটা, এখানে একটা সমান হবে, আরেকটা হবে বাইরে কোথাও। এবার বাইরে কোথাও হবে কোথায়, এই যে দেখো প্লাস চার্জের বাম দিকে, প্লাস চার্জের বাইরে, প্লাস চার্জের বাইরে। তাহলে এই দুইজনের মধ্যে এই প্লাস চার্জের বাইরে এখানে একটা কোথাও বিন্দু, এদিক দিয়ে যখন হিসাব করব তখন এই যে প্লাস চার্জের বাইরে দেখবা যে আরেকটা বিন্দু হতে পারে, ঠিক আছে। তো প্লাস চার্জ থেকে বাম দিকে হয়তো কোনো বিন্দুতে হচ্ছিল কি হবে, মানে প্লাস চার্জের বাইরে, প্লাস চার্জ যেদিকে আছে তার বাইরের দিকের কোনো একটা বিন্দুতে তোমার লব্ধি প্রাবল্য কি হইতে পারে, শূন্য হতে, লব্ধি বলটা শূন্য, প্রাবল্য বলতেছি, লব্ধি বলটা শূন্য হতে পারে। তাহলে দুই জায়গার মধ্যে এই ভিতরে এক জায়গা বাইরে এক জায়গা, তো এখানে যেহেতু এগুলার একটা প্লাস একটা মাইনাস চার্জ হলে ভিতরে কোথাও যেহেতু প্রাবল্য সমান হবে, কিন্তু কোনো বিন্দুতে হচ্ছিল কি হবে না, এই শূন্য হবে না। তো শূন্যটা কোথায় হবে, এদের সংযোজক রেখার বাহিরে, এদের সংযোজক রেখার কি বাহিরে। তো এদের সংযোজক রেখার বাহিরে কোথায়, কথা বলো তো তোমরা, এদের সংযোজক রেখার বাহিরে কোথায়, সেটা এদের সংযোজক রেখার বাহিরে প্লাস চার্জের বাহিরে, প্লাস চার্জের যেদিকে আছে ওই দিকে বাহিরে হবে, ঠিক আছে। এগুলো তোমরা এইভাবে অঙ্ক করলেই আসবে। তো তোমাদেরকে যদি কখনো বলে যে কোথায় কোথায় শূন্য সমান হবে চার্জ, তখন তুমি এর দুর্বন্ত অঙ্ক করে এসে রেখে দিবা। যদি কোথায় শূন্য হবে জানতে চায়, সেটা সংযোজক রেখার উপরে বলুক, বা যদি বলতে পারে সংযোগ রেখার উপরে শূন্য হবে কিনা, এই অঙ্কের ক্ষেত্রে সংযোগ রেখার উপর শূন্য হচ্ছে না। আবার কখনো বলতে পারে কোথায় শূন্য হবে, তাহলে তখন তুমি হচ্ছে মনে করি আগে এভাবে ধরে সমান ধরে আসবা, তারপর দোনোটা বিন্দুকে এভাবে ডিফাইন করবা, তারপর ওই বিন্দুগুলাতে যেই বিন্দু দুইটাতে হচ্ছে কি ডিফাইন করছো মানে মান সমান হয়, সেখানে বলবা যে আমরা জানি হচ্ছে দুইটি বলের লব্ধি শূন্য হওয়ার জন্য বলদ্বয়ের মান সমান এবং দিক কি হতে হয়, বিপরীত হতে হয়। বলদ্বয়ের মান সমান দিক বিপরীত হতে হয়। তাহলে এবারে তুমি এই দুইটা বিন্দুতে যেই নাম দিছো, একটা পি বিন্দু দিছো একটা কিউ বিন্দু দিছো, এই বিন্দুগুলাতে তাদের ওই যেই চার্জটাকে তুমি রাখতেছো ওইটাকে রেখে রেখে নিজে নিজে হিসাব করে দেখবা যে এটা প্লাস, এখানে প্লাস, এটার এইদিকে ঠেলা মারবে, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে ওকে টান মারবে, তাহলে দোনো ওর জন্য ওর উপর বল, ওর জন্য ওর উপর বল, দোনোটাই এইদিকে। তাহলে এখানে যেহেতু এখানে মান সমান কিন্তু দিক বিপরীত হচ্ছে না, কিন্তু আবার কিউ বিন্দুতে প্লাস, এটা মনে এই যে +2 কে এখানে রাখলাম, তাহলে এই প্লাস এই প্লাসকে এদিকে ঠেলা মারবে, এই প্লাসকে এই মাইনাস এদিকে টান মারবে, তাহলে ও ঠেলা মারে ও টান মারে, তাহলে এই জায়গায় কিন্তু চলো কি বলদ্বয় চলো বিপরীত হচ্ছে। তাহলে এখানে যেহেতু বলদ্বয় সমান এবং বিপরীত, তাই এই জায়গায় হচ্ছে লব্ধি প্রাবল্য শূন্য, সরি লব্ধি বল শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে, বারবার প্রাবল্য চলে আসতেছে মুখ দিয়ে। দেখো প্রাবল্যেরও কিছু অঙ্ক এভাবে আমাদেরকে করতে হবে, লব্ধি প্রাবল্য, ওই জন্য বারবার এটা চলে আসতেছে। তোমরা হচ্ছে বুঝলা যে হচ্ছে যখন এরকম বিপরীতধর্মী চার্জ হচ্ছে দিবে, তখন হচ্ছে আমাদের এটা ইয়া হবে না, মানে বিপরীতধর্মী চার্জ দিলে তখন হচ্ছে এদের মাঝে কোথাও শূন্য হবে না, মাঝে কোনো একটা বিন্দু আছে যেখানে সমান হবে, এবং আরেকটা বিন্দু আছে বাইরে যেটা কিউ চার্জ যেদিকে ওই দিকে হচ্ছে হওয়ার কথা। দেখো এবার আমাদের হচ্ছে এইটুকু বুঝছি তো সবাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি হচ্ছে এই যে দেখো একটা প্লাস কিউ চার্জ দেই, একটা এখানে আরেকটা প্লাস, এটা কিউ1 দেই, এটা কিউ2 দেই, তাহলে মনে রাখিও এটার ক্ষেত্রেও এরকম করলে এখানে ধরো কোনো একটা বিন্দুতে বললো যে হচ্ছে এদের সংযোগ রেখার উপর কোথাও লব্ধি বল শূন্য হবে কিনা, লব্ধি বল যে কোনো একটা চার্জের মানের উপর বলতে পারে। তো যদি বলে তাহলে দেখো এখানে এরকম হচ্ছিল ঠিক সেম ভাবে করে আসবা, এক্স এর মান দুইটা পাবা, কয়টা পাবা, দুইটা। এক্স এর মান দুইটা পাওয়ার পর কোথায় কোথায় দেখো, তো আমি যদি এখানে প্লাস একটা +2 কুলম চার্জ রাখি, দেখো এই প্লাস এই প্লাসটা এদিকে ঠেলা মারবে,
এই প্লাস এদিকে ঠেলা মারবে। তাহলে একটা বিন্দু তো সংযোজক রেখার উপরে আছে, একটা বিন্দু কি সংযোজক রেখার উপরে আছে, আরেকটা বিন্দু আছে এদের বাইরে কোথাও, এইদিকে হইতে পারে অথবা এইদিকে হইতে পারে, সেটা বের করে দেখবা তুমি। এটা থেকে তো এক্স, এদিকে এক্স দূরত্ব ধরবা, তো তাহলে অপরটা তোমার এক্সটা যদি হচ্ছিল কি দোনোটাই ধনাত্মক আসে তাহলে বুঝবা অপরটা এখানে, আর যদি এক্সট্রা ঋণাত্মক আসে তাহলে বুঝবা তুমি এখানে, এদিকে কোথাও। ঠিক আছে, এখানে দেখো এর জন্য এখানে প্লাস, তো এর জন্য এর উপর এখানে কি প্রাবল্য, সরি বল এদিকে, এর জন্য এই দিকে, তাহলে এখানে মান সমান এবং দিক বিপরীত। তার মানে দুইটা সমধর্মী চার্জের মাঝখানে ওই একই ধর্মী আরেকটা যদি দুইটা সমধর্মী চার্জের মাঝখানে তুমি প্লাস চার্জ রাখো অথবা মাইনাস চার্জ রাখো, যাই রাখো এখানে লব্ধি বল শূন্য হবেই। কথা বুঝিও। অনেকে বলতে পারে স্যার এখানে যদি -2 কুলম্ব রাখতাম আগের অঙ্কটার জন্য, -2 রাখলেও এই প্লাস ওরে এদিকে টান মারতো, এই মাইনাস ওরে এদিকে বিকর্ষণ করতো, তাহলে তখন দোনোটা দিকে দিকে হতো, দিকে দিকে, এই প্লাস এই -2 কে এদিকে টান মারতো, এই -q ওরে এদিকে ঠেলা মারতো, তাহলে দোনোটা এদিকেই হতো। কিন্তু এখানে তার মানে হচ্ছিল ভিতরে কোনো বিন্দুতে লব্ধি বল শূন্য হইতো না, কারণ বল দুইটা বিপরীত হইতো না। তার মানে মোদ্দা কথা দুই পাশের চার্জগুলার উপরে, দুই পাশের চার্জগুলা যদি বিপরীতধর্মী হয় তাহলে মাঝখানে কোনো বিন্দুতেই কিন্তু লব্ধি বল শূন্য হবে না, সমান হতে পারে। কিন্তু দুই পাশে যদি সমধর্মী চার্জ রাখি, মাঝখানে তুমি +2 কুলম্ব রাখো বা -2 কুলম্ব রাখো, এখানে তোমার হচ্ছে কি লব্ধি বল শূন্য হবেই হবে। এখানে তুমি -q1 কুলম্ব, এখানে তুমি -q2 কুলম্ব রাখলা, দুটোটা মাইনাস, এদের মাঝখানে কোনো একটা বিন্দু আছে যেখানে তুমি হচ্ছে প্লাস কিউ চার্জ রাখো বা -q চার্জ যাই রাখো, এরা পরস্পর বিপরীত দিকে। ধরো এটা প্লাস রাখলে, +q রাখলে ও নিজের দিকে ওরা টান মারবে এদিকে, ওই এই মাইনাস ওর এদিকে টান মারবে। তাহলে দেখো এখানে বলদ্বয় সমান হইতে পারে আবার বিপরীত হইতে পারে। আবার যদি এখানে তুমি +q না রেখে -q রাখো, এই মাইনাসটা এদিকে ঠেলা মারবে, এই মাইনাসটা এদিকে ঠেলা মারবে, তাহলে তখনও কিন্তু বলগুলা কি হইতে পারে, সমান হইতে পারে। তার মানে মোদ্দা কথা দুইটা সমধর্মী চার্জের মাঝখানে তুমি যেই ধর্মী হচ্ছিল বল রাখো না কেন, তাদের মাঝখানে হচ্ছে তোমার কি হবে বলো তো, লব্ধি বল শূন্য হবেই। আরেকটা বিন্দু আছে যেখানে হচ্ছে হলো উভয় চার্জের জন্য এই চার্জটার উপর বল সমান হবে, সেটা হচ্ছে হলো এদের বাইরে কোথাও। সেটা তোমার এখান থেকে যখন তুমি এক্স বের করবা, তুমি এটা থেকে এক্স ধরলে, এক্স যদি দোনোটা ধনাত্মক আসে তাহলে বুঝতে হবে একটা দোনোটাই ডান দিকে, আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে ধনাত্মকটা ডান দিকে, ঋণাত্মকটা বাম দিকে। তারপর ধনাত্মক যেটা আসছে সেটা যদি এই সংযোজক রেখার চেয়ে ছোট হয় তাহলে সংযোজক রেখার উপরে, আর ঋণাত্মকটা তো এইদিকেই হবে। আর যদি হচ্ছে দুইটা ধনাত্মক আসে তাইলে হচ্ছে কথাগুলো লিখে রাখতে পারো খাতায়, এটা যদি দুটোটা এক্স ধনাত্মক আসে তাহলে যে এক্সটা হচ্ছে এদের দুজনের মধ্যবর্তী দূরত্বের চেয়ে ছোট সেটা হচ্ছে এটার উপরে, আর যেটা হচ্ছে এই দুজনের চেয়ে বড়, এই মানে এই দুজনের মধ্যবর্তী দূরত্বের চেয়ে বড়, সেটা বাইরে চলে যাবে, বাইরের কোনো বিন্দুতে। কথা বোঝা গেছে? আমি কি তোমাদেরকে এগুলো বুঝাইতে পারছি? ভিডিও কি ঠিকঠাক রেকর্ড হচ্ছে? এটা মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে কিনা কে জানে, 1 ঘন্টা 22 মিনিট। এরপরে আরও একটা জিনিস আমি একটু করাই রাখতে পারি, এটা আমার করাইতে মন চাচ্ছে আর কি। ধরো আমি এখানে একটা +q মানের একটা চার্জ রাখলাম সমধর্মী, আর একটা চার্জ এখানে রাখলাম +q একই মানের। দেখো এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমি 2r আরও ধরতে পারি, এক্সও ধরতে পারি, 2xও ধরতে পারি। আমি ধরি এটা 2x ধরলাম, কেন জানো? ঠিক মধ্যখানে আমি একটা চার্জ রাখবো, সেটা হচ্ছে q0 মানের রাখলাম। এইটুকু ধরলাম আমি x, এইটুকু ধরলাম আমি কি x, এইটুকু ধরলাম, তাহলে পুরোটা হচ্ছে 2x। এটা হচ্ছে দুইটা চার্জের মাঝখানে কোনো একটা স্বল্প মানের ছোট মানের একটা চার্জ রাখলে, মানে দুইটা সমধর্মী সমমানের চার্জের মাঝখানে রেখে যদি আমি একটা আধানকে একটু টেনে বা একটু স্থান পরিবর্তন করে ছেড়ে দেই, সে হয়তো সরল দোলকের মতো দুলবে, হয়তো না দুলবে। কিভাবে সেটা একটু আমি এখন ওইটাই দেখাচ্ছি। তো ধরো এটা থেকে তো এটা x দূরত্ব, তো ওরে ধরলাম আমি সামান্য, চলো কি করলাম, একটু সামান্য টেনে ছেড়ে দিলাম এখানে নিয়ে, এই যে এটা হচ্ছে ও বিন্দু, এটা ধরো এই যে পি বিন্দুতে টেনে ছেড়ে দিলাম। তাহলে কদ্দূর টানছি, ধরো সেটা হচ্ছে এই আর পরিমাণ টেনে ছেড়ে দিছি। কত পরিমাণ? এই জায়গায় এটা হচ্ছে আর পরিমাণ টেনে ছেড়ে দিছি, কথা বুঝিও। তো আর পরিমাণ টেনে ছেড়ে দিছি, এই দেখো এখানে যখন আমি রাখছিলাম q0টাকে মাঝখানে, ঠিক ও ওরে বিকর্ষণ করে, ও ওরে বিকর্ষণ করে, তখন এখানে কিন্তু ও স্থির, ও কিন্তু সাম্যাবস্থায়।
কিন্তু একটু যখন টানলাম তখন দেখো তো এই কিউ নটটা যখন এই পিতে চলে গেছে তখন একটু কিউর কাছাকাছি চলে গেছে। কিউর যত কাছে যাবে, কিউ যেহেতু ধনাত্মক, ও ধনাত্মক, তারা আরো বিকর্ষণ করবে। আর এটা যখন এটার এখানে গেছে তাহলে ওর থেকে একটু দূরে চলে গেছে। আমরা জানি বলটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলটা দূরত্বের ব্যস্তানুপাতিক। দূরত্ব যেহেতু একটু বেড়ে গেছে তাহলে বিকর্ষণ বলটা একটু কমবে, তাই না? তাহলে ওর বিকর্ষণ বলটা এখানে বাড়বে, তাহলে ও এদিকে ঠেলা মারবে। ও ঠেলা মারার কারণে এদিকে চলে আসবে, এদিকে চলে আসে আবার এদিকে আসবে, এই যে একটু চলে আসবে, ধরো গতি জড়তার কারণে এদিকে চলে আসলো। তারপর আবার ও যদিও এদিকে আসবে তখন এটা আবার এটাকে ঠেলা মারলে ও আবার এদিকে চলে যাবে, এভাবে দুলতে থাকবে। কথা কি বুঝছো? এই জিনিসটা যদি আমরা হচ্ছে হলো এখন এটাকে করতে চাই, কিভাবে করব দেখো। এই যে পি বিন্দুতে আমরা দেখো, পি বিন্দুতে আমার কার্যকর বলটা কত দেখি। পি বিন্দুতে এই ওর জন্য, কার জন্য? এটার জন্য বল। এই দূরত্বটা এখন কত বলো তো? এইটুকু হচ্ছে হলো যে কি, এই যে এটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে হলো আর ধরছি, তাইলে এটা হচ্ছে এক্স প্লাস আর। আর এইটুকু দূরত্ব কত বলো তো? এইটুকু হচ্ছে হলো এক্স, এইটুকু হচ্ছে হলো আর, তাহলে এটা হচ্ছে হলো এক্স মাইনাস আর। এরকম পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে এই কিউ নট চার্জের উপর এই যে কার জন্য? এটার জন্য, এইটার জন্য প্লাস কিউ, এই যে এটার জন্য প্লাস কিউর জন্য, এর জন্য পি বিন্দুতে কিউ নট চার্জের উপর বল এই F1 কোন দিকে? এটার জন্য ওর উপর বল বিকর্ষণধর্মী এইদিকে, এবং সেটার মান হবে কত? সি কিউ ইন্টু হচ্ছে হলো কিউ নট, দূরত্বটা কত? এক্স প্লাস আর হোল স্কয়ার। দেখো ঠিক আছে কিনা? ঠিক লিখতে পারি? এরপরে আসো হচ্ছে হলো এই কিউ চার্জ, এটা হচ্ছে বাম দিকের কিউ প্লাস কিউ চার্জের জন্য। এবার আসো ডান দিকের এই প্লাস কিউ চার্জের জন্য এই কিউ নটের উপর বল F2। দেখো এটা হচ্ছে হলো সি কিউ, এটা হচ্ছে কিউ নট ডিভাইডেড বাই এই দূরত্বটুকু কত বলো এবার? এক্স মাইনাস আর হোল স্কয়ার। এবার আসো আমাদের এখানে ক্যালকুলেশনে, এবার চিন্তা করো তো এর উপর লব্ধি বল কত পি বিন্দুতে। সুতরাং এই যে এটার বলটা হচ্ছে এ প্লাস এও প্লাস, তাহলে এর বলটা F1 হচ্ছে এইদিকে, এ প্লাস এও প্লাস, তাহলে এর বলটা হচ্ছে F2 এইদিকে। এবং এই দুইজনের মধ্যে দেখো এটা যেহেতু ওর কাছে এই বিন্দুটা পি বিন্দুটা, মানে আমি যদ্দূর টেনে ছাড়তেছি, যে জায়গায় টানিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে হলো এইটার থেকে কাছে, এটা থেকে কাছে হলে অবশ্যই F2 বড়। কি বড়? F2 বড়। সুতরাং এই লব্ধি বল এই পি বিন্দুতে কার উপর? পি বিন্দুতে কিউ নটের উপর, এবার আসো কিউ নটের উপর লব্ধি বল কত হবে বলো তো তোমরা? এটা এই লব্ধি বলটা হবে F, এই F হবে হলো F2 মাইনাস F1, যেহেতু একই লাইন বরাবর পরস্পর বিপরীত, তাহলে F2 কত? এই যে সি কিউ নট ডিভাইড বাই হচ্ছিল এক্স মাইনাস আর, এটা হোল স্কয়ার, বিয়োগ হচ্ছিল সি কিউ নট ডিভাইড বাই হচ্ছিল এক্স প্লাস আর হোল স্কয়ার। এরকম আমি এখান থেকে দেখো তো কি কি জিনিস কমন নিতে পারি। এখান থেকে কিন্তু সি কিউ নট এরকম কিছু একটা কমন নিতে পারি। পরীক্ষা তোমার হচ্ছে হলো সমমানের চার্জগুলো এবং এই চার্জটার মান দিয়ে বলতে পারে, না দিয়ে বলতে পারে যে হচ্ছে এটা একটা এই সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার ন্যায় দুলতে থাকবে কিনা, মানে সিম্পল হারমোনিক মোশন আর কি, যেটাকে আমরা বলি SHM, এই সিম্পল হারমোনিক মোশন। এখন সরল দোলন গতি আমরা বলি। তো এখন এই যে কিউটা এগুলো কমন নেওয়ার পর এটা দেখো 1/x মাইনাস আর, এটা হোল স্কয়ার, আর এটা হচ্ছে হলো 1x প্লাস আর হোল স্কয়ার। সরল সিম্পল হারমোনিক মোশন হলে তখন আবার এটার পর্যায়কাল বের করতে দিতে পারে আমাদেরকে। অবশ্যই তখন হচ্ছে মাঝখানের যে জিনিসটা আছে ওর একটা মাস আছে, অবশ্যই মাঝখানে আমি যে চার্জটা রাখতেছি এটা হচ্ছে m ভরের একটা বস্তুর মধ্যে রাখছি, m ভরের। তো ও দুলতে থাকবে স্বাভাবিকভাবে, ওর দোলনকাল অবশ্যই হচ্ছে কি একটা ভর লাগবে, তো নাহলে দোলনকাল কেমনে বের করবো? আচ্ছা যাই হোক, দোলনকালের পরে আসি, আগে তো সিম্পল হারমোনিক মোশন প্রমাণ করি। এটা দেখো তো সি কিউ নট, এবার এদিকে দেখো লসাগু করলে এক্স মাইনাস আর হোল স্কয়ার, এটা কি দাঁড়াবে? এক্স প্লাস আর হোল স্কয়ার। এই আমি
এটা উপরে এবার এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে এক্স প্লাস আর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আর হোল স্কোয়ার, এরকমই তো। এবার দেখ স্যার আমি সুন্দর করে হচ্ছে এটাকে করি উপরে। দেখো এরপরে আমরা হচ্ছে এই লাইন থেকে কি করতে পারি বলতো, এখানে ক্যালকুলেশনটাকে একটু সিম্পলিফাই করে এরকম নিয়ে আসতে পারি না, সি কিউ কিউ নট উপরে আমরা এবার সূত্র অ্যাপ্লাই করতে পারি না এগুলো। এই যে এটা দেখো তো, এটা হচ্ছে কি হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তারপর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সাথে তারপর বিয়োগ করব আর কি। তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার 2xr প্লাস r স্কয়ার, এটা হচ্ছে এইটুকু অংশ দেখো এই যেটা মাইনাস মাইনাস এটা, তাহলে x স্কয়ার মাইনাস 2xr প্লাস r স্কয়ার হওয়ার কথা, যেটা হচ্ছে গুণ করে মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2xr প্লাস সরি মাইনাস একবারে গুণ করে ফেলতেছে আর কি, মাইনাস দি মাইনাস আর স্কয়ার। নিচে আমরা এটাকে লিখতে পারি কি বলতো, x স্কয়ার মাইনাস কি আর স্কয়ার, এটাকে হোল স্কয়ার, এরকম লিখতে পারি না, নিচেরটাকে পারি। এখন যদি এটা আমরা লিখতে পারি, এবার একটু খেয়াল করো তো, আমাদের এখান থেকে আমরা এখন কিছু ক্যালকুলেশন কমাই ফেলতে হবে, x স্কয়ার চলে গেছে, আর স্কয়ার চলে গেছে। তাইলে দেখো তো এখানে বাকি থাকে কি সি কিউ কিউ নট ডিভাইড বাই 4xr x স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা হচ্ছে। তো আমরা জানি এখানে হচ্ছে এই যে x, এটা হচ্ছে x, x টা হচ্ছে ঠিক মধ্যবিন্দু থেকে যে কোনো একটা চার্জের দূরত্ব, আর r যেটার নাম দিছি আমি, সেই r টা হচ্ছে সাম্যাবস্থান বা মধ্যবিন্দু থেকে কি বলতো যতটুকু টেনে আমি ছেড়ে দিছি বা যতটুকু চার্জটাকে এনে ছেড়ে দিছি। তাহলে এখানে অবশ্যই x এর তুলনায় r টা অনেক ছোট, এখানে r x এর তুলনায় অনেক অনেক ছোট, তাই r স্কয়ার শূন্য ধরা যায়। এটা যদি শূন্য ধরা যায় তাহলে তুমি চিন্তা করো, সুতরাং এই সমীকরণটা মানে যেটা f, এগুলো কিন্তু f, তাহলে এই f টা দাঁড়াবে হচ্ছে c কিউ কিউ নট 4xr 4xr, এই যে এই জায়গায় হচ্ছে x স্কয়ার, এখানে এই যে আর এটা 0 হয়ে যাবে, তাহলে x স্কয়ার কে উপর করলে x টু দি পাওয়ার 4 এরকম কিছু আসবে। তারপর উপর থেকে একটা x কাটাকাটি করার পর আর x কিউব থাকবে, তাহলে সুতরাং আমাদের এখানে f টা দাঁড়াবে হচ্ছে c কিউ কিউ নট 4r ডিভাইড বাই হচ্ছে x কিউব, এরকম কিছু। এবার আসো এই লব্ধি, এখানকার এই জায়গায় আমি লব্ধি বলটা বের করলাম, এই লব্ধি বলটার দিক কোন দিকে হবে? দেখো এখানে f1 এবং f2 পরস্পর বিপরীত, তো এই জায়গায় আমি বলছি f1 f2 বড়, তাই f2 থেকে f1 বাদ দিয়ে একই লাইন বরাবর বিপরীত হলে তাদের বিয়োগফলটা হয় লব্ধি, এবং লব্ধির দিক হয় বড় বলটা যেদিকে কাজ করছে এদিকে, এটা যেদিকে কাজ করছে, তো f2 তো এইদিকে কাজ করছে, কোন দিকে বলো তো, এই যে দিকে PO বরাবর, কোন বরাবর PO বরাবর, তাহলে এটা কোন বরাবর কাজ করছে বলো তো, এটা PO বরাবর। তো PO বরাবর যদি হয়, একটু তোমরা এই জায়গাটাতে সুন্দর করে দেখো তো স্যার, তুমি এই কিউ নট চার্জটাকে এই দিকে সরাইছো, আর এই দিকে সরানোর পর লব্ধি বলটা কাজ করছে তার বিপরীত দিকে, তাইলে এখানে হচ্ছে কি বলতো FOX বিপরীত, x না আর অ্যাকচুয়ালি আর, যতটুকু তুমি সরাইছো সরণ এটা আর হলো, আর বিপরীত হওয়ায় কথা বুঝো। এখানে আমরা চাইলে অঙ্কটার মধ্যে চলে এই x গুলাকে r ধরতে পারতাম, আর rটাকে x ধরতে পারতাম, তাইলে আরো ভালো হইতো হয়তো। তো তখন হচ্ছে এখানে নিচে তো r কিউব, উপরে হতো x 4x। তো যাই হোক এখানে বিপরীত হওয়ায় f এই জায়গায় হচ্ছে একটা মাইনাস দিব, c কিউ কিউ নট 4r ডিভাইডেড বাই হচ্ছে কি x কিউব। এই মাইনাসটা কেন দিলাম বলো তো, f এবং r বিপরীত। ইহাকে আমরা জানি সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে সরল সন্নিহিত গতির ক্ষেত্রে এর ক্ষেত্রে f ইকুয়াল টু মাইনাস kx। তো kx টা হচ্ছে কি ওই যে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হয় বা যতটুকু প্রসারিত করা হয়েছে সেটা, আর মাইনাস তো মাইনাস, তাহলে x এবং মাইনাসের সাথে যেটা থাকে ওইটাই হচ্ছে k, তাহলে এখানে হচ্ছে এইটুকু হচ্ছে কি k। এখানে x কোনটা, এখানে x হচ্ছে r, এখানে কিন্তু x কে r মানে যতটুকু টেনে ছেড়ে দিছি,
তাহলে বলতো এই দুইটা পরস্পর তুলনা করে, সুতরাং এই জায়গায় আমি কি বলতে পারি বলতো, সুতরাং এখান থেকে আচ্ছা যেহেতু আমরা বলতে পারি এই দুইটা সমীকরণকে তুলনা করে বলা যায় যে এই যে দুইটা সমধর্মী চার্জ, দুইটা সমধর্মী সমান মানের চার্জের ঠিক মধ্যবিন্দুতে একটা হচ্ছিল এরা যেই ধর্মের সেই ধর্মের আরেকটা চার্জ রাখলে এটা এখানে সাম্যাবস্থা থাকবে। তাকে সামান্য একটু বামে বা সামান্য একটু ডানে টেনে, মানে আর পরিমাণ সামান্য বামে বা ডানে নিয়ে ছেড়ে দিলে সে সরলছন্দিত গতিতে হচ্ছিল কি দুলতে থাকবে। এখানে দোনোটা মাইনাস হলে এটাও মাইনাস বসাতে হবে, দোনোটা প্লাস হলে দোনোটা অবশ্যই এখানে একটাও প্লাস বসাতে হবে, তাইলে এটা এই কন্ডিশনটা থাকবে। তাহলে বলা যায় এই ক্ষেত্রে হচ্ছে এটা সরল, এই দুইটার সমীকরণের তুলনা করে বলা যায় যে এই ক্ষেত্রে হচ্ছে কিউ নট চার্জটি সরলছন্দিত গতিতে চলতে থাকবে। তাহলে এই দুইটার মধ্যে তুলনা করলে সুতরাং কে দাঁড়াচ্ছে কত দেখো তো তোমরা, এই যে কে দাঁড়াচ্ছে হলো x, এই যে r এর পাশে যেটা সেটা, এটা হচ্ছে 4c3q নট ডিভাইডেড বাই আমি লিখতে পাচ্ছি x3, এটা হচ্ছে হলো তোমার কি k। তো আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পর্যায়কাল t twice by √m/k। তাইলে আমরা এখান থেকে এই যে এখান থেকে k বের করে এনে এই জায়গায় বসাইয়া দিলে m তো ওর একটা m ভর কেজিতে, অবশ্যই একটা কেজিতে বসাবে, তাইলে এখান থেকে এত সেকেন্ড চলে আসবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে হলো ক্যালকুলেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সুন্দর করে হচ্ছে প্র্যাকটিস করবে, তাইলে আশা করি এটা পারবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে পরীক্ষা তোমাকে অবশ্যই যদিও বলে যে হচ্ছে এটা কন্ডিশন হচ্ছে এটা একটা মানে এই সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে সরলছন্দিত গতি মেনে চলবে, তাহলে তুমি এটা প্রমাণ করো, এর দূর পর্যন্ত প্রমাণ, এর দূর তুলনা করে বলবা যে যেহেতু f সরণের কি বিপরীত, f সরণের সমানুপাতিক কিন্তু দিকটা হবে বিপরীত, সেহেতু হচ্ছে তুমি এখান থেকে কি বলতে পারি আমরা এইটা হচ্ছে সরলছন্দিত গতিতে দুলতে থাকবে। দেন তোমাকে যদি পর্যায়কাল বের করতে বলে তাহলে তুমি হচ্ছে কে ওই যে মাইনাস এবং আর এর সাথে যেটা থাকবে আরটাই এখানে ডিসপ্লেসমেন্ট x যতটুকু হচ্ছিল কি আমি হচ্ছিল প্রসারিত বা হচ্ছিল ওইটাকে একটু নিয়ে ছেড়ে দিছি, সাম্যাবস্থান থেকে যত দূরত্বে নিয়ে ছেড়ে দিছি, তাইলে এখানে এইটা আর এটা সেম জিনিস, আর এবং x সেম জিনিস, তাহলে এই দুইটা বাদে, তাহলে মাইনাস দুইটা বাদে বাকি এটার সাথে বাকি যে অংশটা আছে এটা হচ্ছে k, তাহলে এই k আবার আমরা জানি দোলনকাল = t = 2√m/k। এখান থেকে তুমি চাইলে সেকেন্ড এককে কি করতে পারো, দোলনকাল বের করতে পারো। কথা বোঝা গেছে? এটা করার জন্য অবশ্যই তোমার হচ্ছে এই কিউ নটের ভর দিয়ে দিতে হবে, কিউ নটের এই যে ভরটা দিয়ে দিতে হবে, এই যে কিউ নটের ভর লাগবে। তারপর কে জানার জন্য তোমাকে অবশ্যই ঠিক মধ্যবিন্দু থেকে যে কোনো একটা চার্জ, এই মধ্যবিন্দু থেকে আরেকটা এই চার্জের দূরত্বটা মানে x জানা থাকতে হবে। তারপর c তো আমরা জানি এই যে দুটোটা চার্জের মান দেওয়া থাকতে হবে, কিউ দেওয়া থাকতে হবে, যারে আমি হচ্ছে টেনে ছেড়ে দিয়ে যে দুলতে আছে তারও চার্জের মান জানা লাগবে, তাইলে আমি এগুলো বের করতে পারবো, নাইলে বের করতে পারবো না। কথা কি বোঝা গেছে? তোমাদের এই কনসেপ্টটা জেনে রাখা জরুরি, এই কনসেপ্টটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আশা করছি হচ্ছে তোমরা ভুল করবে না ইনশাআল্লাহ, আমিও কোথাও হয়তো ভুল করি না, যদি কোনো ক্যালকুলেশন কোথাও ভুল টুল হয় তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, তাহলে অন্যরা শিখে ফেলতে পারবে। অনেক সময় স্লিপ অফ টাং বা হচ্ছে ভুল ক্যালকুলেশনের জন্য ভুল হয়ে যেতে পারে, আবার অনেক সময় কনসেপচুয়াল ভুলও থাকতে পারে, যেমন আমরা টিচার আমরাও তো সব কিছু জানি না, ঠিক আছে, আমাদেরও ভুল থাকতে পারে। যদি কোনো কনসেপ্ট বা কোনো ম্যাথ ভুল করাই তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমার যদি আগে থেকে জানা না থাকে তাহলে আমি জেনে নিব এবং অন্যদেরকে নতুন করে আবার জানানোর জন্য সঠিকটাই জানাবো। আর যদি আমি স্লিপ অফ টাং বা কোনো ক্যালকুলেশনে বা কোনো ভুলের কারণে ভুল হয়ে গেছে, ভুলের কারণে ভুল, তাইলে তো হচ্ছে ওইটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিলে অন্যরা সেটা সঠিকটা শিখে ফেলতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবা, বেশি বেশি করে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবা, তোমরাও হচ্ছে ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।